আজকে আমরা কোড করা শুরু করব। ভিডিওটা আমি এই জন্য দিতে পারি নাই, আজকে রাতে দিয়ে দিব। আপনারা দুইটি একসাথে আমার আমার ইউটিউব চ্যানেলে দিব। আর চ্যানেল তো না, ওটাকে আবার ইউটিউব চ্যানেলের সাথে তুলনা করে না, মানে জাস্ট আপনাদের জন্য আপলোড করে দিবে, এটাই বলতে পারেন। ঠিক আছে? কারণ আমি চ্যানেল বলতে রাজি নেই এই জায়গাটাতে। ঠিক আছে? ওইটা আমি একটু পরে মেবি মনে হয় খোলা আছে কিনা জানি না। যদি খোলা থাকে আমি, না খোলা থাকলে আবার খুলবো, আর খোলা থাকলে ওটাতে আপলোড দিয়ে আপনাদেরকে ইয়ে করে দেবো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের ক্লাস ওয়ানে যা যা ছিল, আপনার কি কারো কোনো সমস্যা হয়েছে মানে এইচটিএমএল ফাইল খোলা পর্যন্ত? হ্যাঁ, এতটুকু পর্যন্ত আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল যে এইচটিএমএল ফাইল খুলবেন। এইচটিএমএল কি কোড ও হয়তো আমরা খুব বেশি আলোচনা করি নাই, কিন্তু তারপরেও যে এইচটিএমএল একটা ফাইল কিভাবে ওপেন করতে হয়, হ্যাঁ, এটা আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। হ্যাঁ, আশা করি এটা সবাই পারবেন, কিন্তু তারপরেও কার কি কোনো প্রবলেম হয়েছে? তাহলে কারো কোনো প্রবলেম হয় নাই না? আচ্ছা, আমরা আশা করব যে প্রবলেম হবে না। প্রবলেম না হওয়া, না হোক, এটাই আমি চাইছিলাম। ঠিক আছে? আচ্ছা, তো আমি ভিডিওটা শেয়ার করে নিচ্ছি। 1 মিনিট আগে আপনাদের প্রজেক্ট ওপেন করি। আর গত ক্লাসে আমরা যতটুকু এইচটিএমএল নিয়ে আলোচনা করছি, এর মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে? যারা ছিলেন, উপস্থিত ছিলেন যারা আর কি, হ্যাঁ, যে না এই অংশটুকু বুঝি নাই, বা কেউ কি ট্রাই করছেন একটু মানে একটু ভালোভাবে, যেটুকু আমি কোড করাইছি সেটুকু যাতে ইয়ে করতে পারেন, মানে ব্রাউজারে রান করতে পারছেন, এমন কেউ আছেন? আচ্ছা, আপনারা যারা হোমওয়ার্ক কমপ্লিট করবেন, প্রথমে আমি হয়তো সবাইকে আসলে কল করা তো সম্ভব হবে না, এটা ক্লাসের একটা রুলস, এটা আপনাদেরকে বলা হয়নি। হ্যাঁ, হোমওয়ার্ক দেওয়া থাকলে আপনারা হোমওয়ার্কটা রেডি করে মানে কোডটা এডিটর ওপেন করবেন, পাশাপাশি ব্রাউজারে এটাকে ব্রাউজ করে তারপর মানে রেডি করে রাখবেন, যাতে খুব অল্প সময়ের মধ্যে আপনারা স্ক্রিনটা শেয়ার করতে পারেন। হ্যাঁ, আজকে প্রয়োজন একটু সময় যাবে। যিনি বলছিলেন আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, আপনার স্ক্রিনটা, আমার স্ক্রিনটা শেয়ার অফ হয়ে যাবে। আচ্ছা, আপনার থেকে করেন স্ক্রিন শেয়ার। হ্যাঁ, এমডি মশিউর ভিডিওটা অফ করে দেন। ভিডিওটা অফ করে দেন। আমরা কেউ ভিডিও মানে ওপেন রাখবো না, কারণ এখানে ভিডিওটা তো ইম্পর্টেন্ট কিছু না। আমি প্রথম ক্লাসে সবার সাথে হয়তো একটু ভিডিওতে এসে কথা বলি, ওটা বলা হয়নি ওই দিন। আমার আজকে 3-4 দিন ধরেই আমার একটু শারীরিক মানে ভাবে একটু খারাপ আছে। কই আপনারটা করতেছেন ভিডিও শেয়ার? কে যেন বললেন, আমি আসলে নামটা খেয়াল করি নাই, যে মানে আপনার ইয়ে হয়েছে, ওই কোডগুলো প্র্যাকটিস করছেন। হ্যাঁ, বলেন। স্ক্রিন শেয়ারে যে এখানে যাবেন, হ্যাঁ, এই যে ইউ আর প্রেজেন্টিং, এখানে থাকবে প্রেজেন্ট নাও। হ্যাঁ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এখানে আসবে ইন্টারভিউর স্ক্রিন। হ্যাঁ, ইন্টারভিউর স্ক্রিনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা মডেল আসবে। হ্যাঁ, পপ আপ বা মডেল যে নামে ডাকেন, আসলে ওইখানে আপনার স্ক্রিনটা দেখা যাবে। ওই স্ক্রিনের উপরে ক্লিক করে শেয়ারে ক্লিক করবেন। আপনি কি প্র্যাকটিস করছেন? আচ্ছা, আপনারটা কিরকম আসতেছে? আপনারটা শেয়ার করেন। কিরকম আসতে তো হবে না, সলভ করতে হবে। তো আমরা তো একটা দুইটা ক্লাস পরে আমরা একটু মানে এরকম ভাবে কথা বলার সময় পাবো না, তখন তো মুশকিল হয়ে যাবে। আপনার কি কি প্রবলেম হচ্ছে বলেন। হুম, এটা তো আসলে ডাউনলোড, মানে আপনাকে আমি বলছিলাম নোটপ্যাড প্লাস প্লাস অথবা ভিজুয়াল স্টুডিও কোড। হ্যাঁ,
এগুলো ডাউনলোড করে ইনস্টল দিবেন, এটা তো বেসিক কম্পিউটারের বিষয়। একটা সফটওয়্যার ইনস্টল দাও। হ্যাঁ, তো এটা তো তৈরি করা মানে ইজি একটা ব্যাপার। হ্যাঁ, আপনি একটা টেক্সট ডকুমেন্ট নেবেন, নিয়ে সেটাকে index.html লিখে দিবেন এক্সটেনশনটা কেটে দিয়ে। আর এক্সটেনশন তো ওই দিন আমি লাইভে থাকা অবস্থায় বলছি যে কারো কোনো প্রবলেম আছে কিনা, যে কেউ ক্রিয়েট করতে পারেন নাই। এখন এমন কেউ আছেন এরকম প্রবলেম আর কারো আছে যে আপনারা এক্সটেনশন ওপেন করতে পারেন নাই? মশিউর আসছেন স্ক্রিন শেয়ারে না? আচ্ছা, আমি ভিডিও দিলে আপনারা দেখে ইয়ে করে নিন। হ্যাঁ, মশিউর কেটে দিলেন কেন? কারো কোনো প্রবলেম কি আছে যে মানে আপনি ফাইল ওপেন করতে পারতেছেন না, এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতে পারতেছেন না, এমন কারো কোনো প্রবলেম আছে? থাকলে ফ্রিলি বলেন, কারণ সামনে এগুলো নিয়ে আলোচনা করার সময় থাকবে না। তার মানে ধরে নিচ্ছি, কি ধরে নিব? আচ্ছা, এই তো আপনাদেরকে তো রেসপন্স করতে হবে। আমি তো মানে কনফিউজড হয়ে যাইতেছি, তাইলে কি মানে না পাইরে সবাই চুপ আছেন, নাকি পাইরে যে না আমারটা ঠিক আছে এই জন্য আমি কিছু বলতেছি না? আচ্ছা, হ্যাঁ, নোটপ্যাড দিয়ে আপনার মানে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করবো। হ্যাঁ, নোটপ্যাড দিয়ে হবে কি আপনার ইয়েগুলো কোডগুলো ইয়ে হবে না, মানে একটা হাইলাইট হবে না, দেখা যাবে না ভালো মতো। আচ্ছা, পাশাপাশি আপনারা যারা একটু বুঝতেছেন ভালো, বা আপনারা এই ইয়েটা ডাউনলোড করে নিন, ভিজুয়াল স্টুডিও কোড। হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও কোড এটা হচ্ছে মাইক্রোসফটের এবং খুব ভালো, ফ্রি এটা। হ্যাঁ, এটা ফ্রি। হ্যাঁ হবে, এই যে আমি তো বিএসসি স্টুডিও কোড চালাচ্ছি, এবং আমি বিএসসি স্টুডিও কোডে কোড করবো। হ্যাঁ, আপনারা ইয়েভাবে কোড করবেন আর কি, যে যেটা দিয়ে করতে পারেন। কোড এডিটর কোনো ব্যাপার না। হ্যাঁ, আপনি যে কলম দিয়ে লেখেন, পরীক্ষা দেওয়াটা হচ্ছে বড় কথা। আপনি কোনো কলম দিয়ে লিখতে পারেন, ম্যাটাডোর দিয়ে লিখতে পারেন, আপনি ওই যে আরো বিভিন্ন ব্র্যান্ড থাকে না, ভালো ভালো ব্র্যান্ড, আপনি যেটা দিয়ে লেখেন। এখন লেখা স্পষ্ট হইলে হয়, আর আপনার লেখার যে মূল বক্তব্য সেটা ঠিক থাকলে হয় আর কি। এডিটর কিন্তু ফেক না। অনেকে প্রশ্ন করে যে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কোড করলে কি কোড হবে? এই কোড এডিটরে কি হবে তা না, তবে এডিটর হচ্ছে কি আমাদেরকে কিছু অ্যাডভান্টেজ দেয়। অ্যাডভান্টেজটা কি? আপনি যখন নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে করবেন তখন মোটামুটি একটু অ্যাডভান্টেজ কম পাবেন। এখন আমি আপনাকে এটাই সাজেশন করছি, নোটপ্যাড প্লাস প্লাস, ভিজুয়াল কোড স্টুডিও, ভিজুয়াল স্টুডিও কোড, ভিএস কোড বলে আর কি, ভিএস কোড, ভিএস স্টুডিও কোড, ভিএস কোড বলে। আপনারা ট্রাই করেন সবাই, মানে যে যেটা ইউজ করে আপনারা কমফোর্ট ফিল করতেছেন সেটা ইউজ করবেন, যারা আগে থেকে কোনোটা ইউজ করেন। হ্যাঁ, আর যদি কেউ নতুন হয়ে থাকেন যে না আমরা আগে থেকে কোনো ব্যবহার করি নাই, কোনো এডিটর ব্যবহার করি নাই, তাহলে যারা বিগিনার আছেন আপনারা একদম শুরু থেকে, আমি সবাইকে বিগিনার ধরে নিচ্ছি। হ্যাঁ, আপনার প্রথম কয়েকটা কোড আপনারা দুই একটা ক্লাসের কোড প্র্যাকটিস করবেন নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। এটাতে অ্যাডভান্টেজ কম থাকে, অ্যাডভান্টেজ কম থাকার হচ্ছে সুবিধা, আপনি প্রত্যেকটা কোড তখন ধরে ধরে লিখবেন। আমি একটা উদাহরণ দেখাচ্ছি এখন। হ্যাঁ, এই জিনিসগুলো একটু ক্লিয়ার হওয়ার প্রয়োজন। এই যে দেখেন, আমি তো এইচটিএমএল যে একটা স্কেলেটন আমরা, হ্যাঁ, আমি যদি এখানে এক্সক্লামেটরি সাইন দিয়ে ট্যাব দিই, দেখেন আমার এটা সব চলে আসছে। ঠিক আছে, কিন্তু আমি তো এভাবে শিখতে চাইতেছি না। আমি চাইতেছি কিভাবে, আমি এরকম ভাবে ডগ টাইপ দিব। হ্যাঁ, এই যে ডগ টাইপ দিয়ে এইচটিএমএল, মানে প্রথম আমি একটা ডকুমেন্ট ডিক্লেয়ার করলাম একটা ফাইলের জন্য। হ্যাঁ, একটা ওয়েবসাইটের জন্য আমি আমার এইচটিএমএল ফাইলের জন্য আমি কি করলাম, প্রথমে একটা ডকুমেন্ট টাইপ, এটা এইচটিএমএল টাইপের হবে। হ্যাঁ, এটা ডিক্লেয়ার করব, করে আমি কি করব, তারপর আমি লিখবো এইচটিএমএল। এইচটিএমএলটা এই যে আমি শুরু করলাম এইচটিএমএল। ঠিক আছে, এটা তো অটোমেটিক দেখেন শেষ করে ফেলছে। বাট আপনি দেখবেন যে নোটপ্যাডে কিন্তু এটা নাই। আমি যখন এটা লিখছি
তখন সে ওইটুকু শেষ করে ফেলছে, মানে ট্যাগটা ক্লোজ করে ফেলছে নিজে নিজে সাজেশন দিয়ে। তো এডিটর মানে হচ্ছে এটাকে আপনাকে কিছু কোড লেখার একটু এক্সপিরিয়েন্সটা, মানে সুন্দর একটা এক্সপিরিয়েন্স দিবে আর কি। এডিটরে আর কোনো ফ্যাক্ট নেই, ঠিক আছে। এরপর আমরা HTML এর এখানে আমরা লিখবো, তারপর হেড লিখবো, দেখেন এটা অটোমেটিক সাজেশন দিয়ে দিবে। তো আমরা যদি এই যে হেড লিখি, আমি একবার নতুন করে যদি লিখতে যাই, হ্যাঁ এই যে হেড, স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? ওই যে অন্য একজন শেয়ার করছে, তো আপনাদের থেকে না বলে কেউ শেয়ার করেন না। আপনারা যখন কেউ স্ক্রিন শেয়ার করবেন, আমার স্ক্রিন শেয়ার কিন্তু অফ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আমি হেডটা নিলাম, দেখেন আপনারা তো এতক্ষণ স্ক্রিনটা দেখেন নাই না, দেখা যাবে 2 সেকেন্ডের মধ্যে দেখা যাবে। শেয়ার হয়েছে না? কেন এমন হবে কেন? হয়েছে তো, এই যে হওয়ার কথা, একটু অফ ছিল, মানে রিজিউম হয়েছিল আর কি, ঠিক আছে। হ্যাঁ এই যে দেখেন, আমি বিএস কোডে আমাকে যে অ্যাডভান্টেজটা দিয়েছে, আমি যদি এক্সক্লামেটরি সাইন লিখি, হ্যাঁ এক্সক্লামেটরি সাইন লিখে আমি যদি ট্যাবে প্রেস করি, হ্যাঁ তাহলে আমার একটা বেসিক স্কেলেটন চলে আসছে। একটা ওয়েবসাইটের প্রথম বেসিক স্কেলেটন কি, এটার উপরে থাকবে একটা ডক টাইপ HTML, তারপর আমরা HTML ফাইল নিব, হেড নিব, বডি নিব, বডির ভিতরে আমরা আমাদের সমস্ত কোড লিখবো। কিন্তু আমরা নতুন হিসাবে আমরা এইভাবে তো, এরকম কেউ আমাকে রেডিমেড করে দিবে, আমি তো বুঝবো না কোন জায়গায় কি আছে। তাই আমরা কি করব, একদম বেসিক কোড করবো। হ্যাঁ এই যে এইভাবে ডক টাইপ HTML আমরা সম্পূর্ণটা লিখব, লিখে এটা ডকুমেন্ট টাইপে আমাদের ডিক্লেয়ার হয়ে গেল। হ্যাঁ কিছু বল, বুঝি নেই। কারো কি প্রবলেম হচ্ছে স্ক্রিন শেয়ারে, মানে আমার স্ক্রিন দেখতে পারতেছেন? আচ্ছা আপনার তো দেখা যাচ্ছে না, সবারই কি একই অবস্থা? না আমার এখানে তো ইউ আর প্রেজেন্টিং আছে। আচ্ছা আমি অফ করে দিচ্ছি, ওই যে কারো কারো দেখা। আচ্ছা আমি অফ করে দিছি, অফ করে আবার আমি অন করতেছি। এর আগে একটু ইয়ে ছিল, অফ হয়েছিল, ওই যে কে যেন মাঝখান দিয়ে একটু ঢুকছে, তো এই জন্য অফ হয়ে গেছে। এখন শেয়ার হয়েছে? আমার এখান থেকে যে আমার এখান থেকে তো শেয়ার হয়ে গেছে। আচ্ছা এখন তো ঠিক আছে না? তাহলে আমি আবার রিপিট করতেছি। হ্যাঁ আমি আবার রিপিট করতেছি, হ্যাঁ প্রথম থেকে, যে আমরা VS কোডে কি কি অ্যাডভান্টেজ আমাদেরকে দেয়, বা আমরা কিভাবে শর্টকাটে কোড লিখবো সেটা একটু জানা হবে। আমরা যদি এক্সক্লেমেটরি সাইন দিয়ে ট্যাব প্রেস করি, হ্যাঁ তাহলে কি আসবে, যে দেখেন একটা বেসিক স্কেলেটন চলে আসছে, একটা বেসিক স্ট্রাকচার চলে আসছে। হ্যাঁ HTML এর স্কেলেটন বলি এটাকে আমরা। তো আমরা তো এইভাবে প্রথমে করব না, কারণ এখানে কি আছে আমি তো, আপনারা বুঝেন আমি তো বুঝি না। তো আমরা কি করব, যারা প্রথম আমরা নতুন করে কোড করতেছি, আমরা একটু মানে একদম শুরু থেকে কোড করব। আমরা এইভাবে লিখবো ডক টাইপ, মানে ডকুমেন্ট টাইপ, যে আমি যে কোডটা লিখতেছি ডকুমেন্ট টাইপ। ডকুমেন্ট টাইপ কি, এটা একটা HTML ফাইল, এটা আমি শুরুতে ডিক্লেয়ার করে আসবো। এটাকে শুরু করতে হবে না, শেষ করতে হবে না, জাস্ট এইটুকু লিখলেই হবে, ঠিক আছে। এইটুকু লেখার পরে আমি আর বেশি কিছু লিখবো না। এবার আমি HTML ফাইলটা লিখবো। হ্যাঁ HTML আমি এই যে দেখেন, এটা অটোমেটিক সাজেশন দিয়ে শেষ করে ফেলতেছে। এটা হচ্ছে আমার ব্রাউজারে আমাকে, আমার কোড এডিটর আমাকে সুবিধাটা দিচ্ছে আর কি। হ্যাঁ HTML এর ভিতরে আমি কি করবো, হেড লিখবো। হ্যাঁ HTML এর ভিতরে আমি হেড লিখবো। হেড, এই যেটা অটোমেটিক ক্লোজ হয়ে যাচ্ছে। হ্যাঁ তারপর আমি এর নিচে লিখবো বডি, ঠিক আছে। এইভাবে আমরা একটু একটু করে কোড লিখবো। হ্যাঁ একটু একটু করে আমরা কোড লিখবো, এতে আমাদের শেখাটা ভালো হবে। আমরা বডির ভিতরে আমাদের যাবতীয় কোড আছে, যা আছে আমরা বডির ভিতর লিখবো, ঠিক আছে। আমাদের যাবতীয় কোড আমরা বডির ভিতর লিখবো। তো আচ্ছা, হেডের ভিতর আমরা কি কি লিখি গত ক্লাসে দেখছিলাম আমরা, কে একজন বলেন তো? আমরা হেডের ভিতর আমাদের CSS এর যে লিঙ্কগুলো আছে, আমরা সেগুলো লিঙ্কগুলো দিতে পারি, CSS লিখতে পারি। হ্যাঁ হেডের মধ্যে
আমরা হেডের মধ্যে আমাদের স্টাইলগুলো লিখি। হ্যাঁ, পাশাপাশি হেডের মধ্যে আমাদের আরেকটা জিনিস দেওয়া আছে কি, এটা হচ্ছে টাইটেল। হ্যাঁ, একটা ওয়েবসাইটের একটা টাইটেল থাকে। হ্যাঁ, টাইটেল দিলাম এই যে ধরুন ক্লাস 2। হ্যাঁ, এখন আমরা এটাকে একটু লাইভে নেই, গো লাইভে। এখান থেকে আবার এখানে আপনি লাইভ দেখতে পারবেন। হ্যাঁ, তাহলে বারবার সেভ করতে হবে না। সেভ তো এখানে এই যে বিএস করে তো জানেন, এখানে কিন্তু আমি অটো সেভ দিয়ে রাখছি, আমাকে বারবার সেভ করতে হয় না। বাট আপনাদের প্রথম অটো সেভ থাকবে না, বা নোটপ্যাড প্লাস প্লাস যারা ইউজ করবেন আপনাদেরকে কিন্তু সেভ করতে হবে। হ্যাঁ, ভুল করবেন না আবার। বাট আমাকে সেভ নিয়ে টেনশন করতে হয় না, কারণ আমার অটো সেভ। একটা অক্ষর লেখার সাথে সাথে একটা স্পেস দিলে ওই স্পেসটার সাথে সাথে সেভ হয়ে যায়। হ্যাঁ, তাই আপনারা একটা দুটো ক্লাস পরে আপনারা বিএস কোড অথবা ভালো ভালো যে কোড এডিটর গুলো আছে আপনারা এগুলো ইউজ করবেন। হ্যাঁ, এই এখন আমার ইয়েটা যদি দেখি, ব্রাউজারটা যদি দেখি, তাহলে এই যে দেখেন উপরে ক্লাস 2 লেখাটা চলে আসছে, এই যে উপরে এখানে। হ্যাঁ, উপরে এই জায়গায় ক্লাস 2 লেখাটা চলে আসছে, আমার বডি খালি। আমরা আমাদের যাবতীয় কোড লিখবো বডির ভিতরে। ঠিক আছে? হ্যাঁ, আমরা আমাদের যাবতীয় কোড লিখবো বডির ভিতরে। তাহলে আজকে আমাদের ক্লাসে, গত ক্লাসে আমরা কি কি খুব বেশি কিছু দেখি নাই। ঠিক আছে? তো আজকে আমরা দেখা শুরু করব ক্লাসগুলোর। আমাদের মডিউলটা কোথায় জানো? আপনাদের মডিউলটা তো আপনাদের মানে মডিউল তো আপনাদেরকে দেওয়া হয়েছিল না? আমি একটু ওপেন করতেছি। হ্যাঁ, আচ্ছা, আমরা গত ক্লাসে সম্ভবত H1 ট্যাগ এবং P ট্যাগ এই দুইটা জিনিস দেখছিলাম না? গত ক্লাসে ছিলেন বা মোটামুটি বুঝতে পারছেন এরকম একজন আসেন তো? হ্যাঁ, গত ক্লাসে কতটুকু পর্যন্ত দেখাছিলাম আপনাদেরকে? কতটুকু? অ্যাঙ্কর ট্যাগ বা এগুলো কোনো কিছু দেখানো হয় নাই তো না? এই ট্যাগ বা এগুলো? আচ্ছা, ঠিক আছে, আজকে আমরা দেখা শুরু করবো। হ্যাঁ, তো আমরা H1 এবং P ট্যাগ দেখলাম, তো আমি আবার আজকে P ট্যাগটা দেখি। হ্যাঁ, এই যে দেখুন আমরা এভাবে আমরা আউটপুট নিয়ে আসতে পারি। আমাদের ব্রাউজার আমাদেরকে কিছু কোড এডিটর আমাদেরকে কিছু অ্যাডভান্স দেয়। আমরা যদি কোনো ডামি কন্টেন্ট নিতে চাই, তাহলে যদি লরেম ইপসন থেকে আমরা ডামি কন্টেন্ট নিতে পারি। হ্যাঁ, 50 ওয়ার্ডে যদি একটা কন্টেন্ট নিই, হ্যাঁ, লরেম 50 লিখে ট্যাগ দিলে এটা 50টা ওয়ার্ড ডামি কন্টেন্ট আমাকে দিয়ে দিবে। কারণ এই 50 ওয়ার্ড লেখা তো আমার পক্ষে এখন আসলে সম্ভব না, ঠিক না? অনেক সময় সাপেক্ষ ব্যাপার। অথবা আপনারা এটা ইয়ে করতে পারেন, যারা নোটপ্যাড চালাবেন, এরকম এখানে লিখবেন লরেম ইপসাম। এই যে লরেম ইপসাম টেক্সট বা লরেম ইপসাম লিখলে এটা চলে আসবে। হ্যাঁ, তারপরে যে ইপসাম ওয়েবসাইটে চলে যাবেন। হ্যাঁ, বা এই যে এখান থেকে আছে, এই যে এখান থেকে আপনারা ডামি কন্টেন্ট নিয়ে নেবেন। এখন যে কোনো ডামি কন্টেন্টে আমরা নিতে পারি, কিন্তু কেন নিব না আমরা? আমরা এটা কেন নেব লরেম ইপসাম? কারণ একজন ডেভেলপার যখন আপনার কোডটা দেখে সে লেখাটা দেখবে লরেম, লরেম দেখলে বুঝবে যে এটা ডামি কন্টেন্ট, এটা কোনো বিশেষ কোনো আর্টিকেল না। ঠিক আছে? এই কনভেনশনাল নিয়মটা আপনারা মেনে চলবেন। এখানে আপনি যা খুশি লিখতে পারেন, আপনার মন মতো করে লিখতে পারেন, কিন্তু আমরা লরেম ইপসামটা লিখি কেন? যাতে একজন ডেভেলপার বা অন্য একজন ডিজাইনার দেখলে বুঝতে পারে যে এটা ডামি কন্টেন্ট, এটা কোনো রিয়েল আর্টিকেল না। ঠিক আছে? আচ্ছা, আমরা পিটেকটাকে নিচে নামে নিয়ে আসি। হ্যাঁ, একটু বেশি নিচে নামে ফেলছি না, একটু সুন্দর দেখা যাওয়ার জন্য আর কি। এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফটা। ঠিক আছে? এই প্যারাগ্রাফে আমাদেরকে প্যারাগ্রাফের ট্যাগটা হচ্ছে পি ট্যাগ। ঠিক আছে? এটা হচ্ছে পি ট্যাগ। এরপর আমরা দিতে পারি, হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। ট্যাব, ট্যাব, ট্যাবে ক্লিক করলে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা H1 থেকে H6 পর্যন্ত আমরা এগুলো গত ক্লাসে দেখছি। H1 কি করে আমাদের, হ্যাঁ, যারা আজকে নতুন আসছেন তাদের জন্য এটি একটু ইয়ে হচ্ছে H1 ট্যাগ। হ্যাঁ, H1 ট্যাগ, এটার আউটপুটটা কি আসবে? আমাদের লেখাগুলো হেডিং আকারে আসবে। হ্যাঁ, এই যে বড় করে আসবে যদি আমরা H1 লিখি। ঠিক আছে? আর H1 থেকে আমাদের কত পর্যন্ত আছে? 6 পর্যন্ত, এর বেশি কিন্তু নাই। H1 থেকে H6, হ্যাঁ, H1 থেকে H6 পর্যন্ত আমরা যখন কোনো লেখা বড় লিখবো ছোট লিখবো, আমরা এটা এখান থেকে কন্ট্রোল করব। অথবা আমরা এগুলো সিএসএস দিয়েও ফন্টের যে সাইজটা আছে এটাকে আমরা কন্ট্রোল করে নিতে পারবো। ঠিক আছে? তারপর আমরা দেখব, এবার ইম্পর্টেন্ট একটা বিষয় দেখব,
সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এই ট্যাগ, এটাকে আমরা বলি এই ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ, মানে লিঙ্ক করি আমরা যখন কোনো কিছুকে, যখন আমরা কোনো কিছু লিঙ্ক করি, এটা আমরা কিভাবে লিখবো, এই যে আমি একবার হাতে হাতে লিখি। হ্যাঁ, এই যে এই ট্যাগ, হ্যাঁ, এটা ক্লোজ হয়ে যাবে, মাঝখানে থাকবে একটা অ্যাট্রিবিউট থাকবে। এই মাঝখানে যে সংখ্যাটা লেখাটা আসে প্রথম ট্যাগটা ক্লোজ হওয়ার আগে, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। প্রথম ট্যাগটা ক্লোজ হওয়ার আগে এই যে দেখেন মাঝখানে কিন্তু আমি কিছু একটা লিখবো, ধরেন ক্লিক হেয়ার বা ক্লিক মি, ঠিক আছে। এই ট্যাগটা ক্লোজ হওয়ার আগে এখানে আমরা বিভিন্ন লজিক্যাল অ্যাট্রিবিউট দিতে পারি, যেটা কি করে আমাদেরকে, মানে আমরা এখানে যা লিখবো আমাদেরকে সেই পরিমাণ, মানে যে লজিকটা আমরা দিব যে তুমি এটা করো ওটা করো অথবা এরকম দেখাও ওরকম দেখাও, এরকম হ্যাঁ কিছু নিয়মের ভিতর থেকে আমরা এই বিভিন্ন লজিকগুলো আমরা অ্যাট্রিবিউট আকারে এখানে সেট করব। এই অ্যাট্রিবিউটটা কোথায় দিব খুব ভালোভাবে খেয়াল করবেন। হ্যাঁ, আমি একটু জুম করে দিচ্ছি, খুব ভালোভাবে খেয়াল করবেন। এই যে প্রথম ট্যাগটা, এই প্রথম ট্যাগটা শেষ হওয়ার আগে এখানে আমরা অ্যাট্রিবিউট গুলো দিব। তো অ্যাঙ্কর ট্যাগের আমরা ক্লিক মি, এখানে ক্লিক করলে কিছু একটা হবে, এটা আমরা লিখতে পারি এই ট্যাগের মাধ্যমে। এটা ছাড়া আর কোনো বিকল্প কোনো ট্যাগ নাই, একটা ট্যাগই আছে শুধু অ্যাঙ্কর ট্যাগ, একটা ট্যাগই আছে, ঠিক আছে, আর কোনো ট্যাগ নাই অ্যাঙ্কর ট্যাগ। এই লিংকের জন্য আর কি, মানে লিংকের জন্য যত ধরনের লিংক, যত ওয়েবসাইটে আপনারা যান এই সব লিংক এই অ্যাঙ্কর ট্যাগ দিয়ে তৈরি করা, ঠিক আছে। এটা ছাড়া আর কোনো বিকল্প ট্যাগ নাই। তো অ্যাঙ্কর ট্যাগে কি লিখবো, এস মানে হাইপার রেফারেন্স, যে তুমি কোথায় মানে কোথায় যাবে। আর অ্যাট্রিবিউট লেখার সময় প্রথমে আমরা অ্যাট্রিবিউটের নামটা লিখবো। হ্যাঁ, নাম লিখে সমান সমান দিয়ে ডাবল কোটেশন দিব। হ্যাঁ, ডাবল কোটেশন দিয়ে এর ভিতরে আমরা কি করব, আমরা আমাদের লিঙ্ক গুলো দিব যে কোথায় যাবে। হ্যাঁ, এস রেফ হাইপার রেফারেন্স মানে তুই সে কোথায় যাবে। তো আমরা এখানে লিখে দিই https://www.google.com, ঠিক আছে। এখন আমরা দেখব যে এখানে কি ঘটে। এই যে দেখেন এখানে ক্লিক মি লেখাটা চলে আসছে এবং এটার নিচে অটোমেটিক একটা আন্ডারলাইন আসছে। হ্যাঁ, আর এখানে যখন আমরা কার্সর রাখি তখন দেখেন যে কার্সরটা কেমন, আর এটার উপরে যখন আমরা কার্সর নেই দেখুন এটা ক্লিক করার মতো, হ্যাঁ, একটা সাইন চলে আসছে যে আঙ্গুলের মতো, হ্যাঁ, আমাদের হাতের আঙ্গুলের মতো। আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে ঠিক আমরা এখানে যে লিঙ্কটা দিয়ে আসছি, আপনাদের সাউন্ডগুলো একটু অফ করেন, আপনারা মাইক্রোফোন কাইন্ডলি একটু অফ রাখেন। হ্যাঁ, এই যে দেখেন আমি ক্লিক করলাম আমাকে গুগলে নিয়ে আসছে, এখানে আমি যেখানে মানে যে জায়গার অ্যাড্রেস দিব ঠিক সেই জায়গায় আমাকে নিয়ে যাবে। আমি যদি লিখি facebook.com, হ্যাঁ, এখন দেখেন আমি আসি, রিটার্ন এসে রিফ্রেশ করি। এই যে আর এখানে যদি আমি কার্সরটা রাখি, এই যে দেখেন আমাদের যে কার্সরটা এই জায়গাটা খেয়াল করবেন, আমার এখানে কিন্তু একটা, এখানে কার্সরটা রাখলে ক্লিক করতেছি না কিন্তু দেখেন এখানে আসছে https://www.facebook.com। হ্যাঁ, যেটা দিব আমরা এখানে কার্সর রাখলে কোনো লিংকের নিচে আপনারা যখন অনেক সময় অনেক সাইটে যান না, ভিজিট করতে যান, তখন আমরা দেখি যে লেখা থাকে ক্লিক হেয়ার, ওইখানে যাইতে ছেলে ক্লিক হেয়ার, এখানে শুধু কার্সরটা ধরে দেখবেন সে যেখানে যাইতে বলছে এটা কি সঠিক না ভুল, এই নিচের এই জায়গাটা ধরলে আপনি বুঝতে পারবেন সে কি আমাকে সঠিক জায়গায় নিচ্ছে নাকি ভুল জায়গায় নিচ্ছে। হ্যাঁ, কোনো মেলেসিয়াস কোনো সাইটে নিচ্ছে কিনা। হ্যাঁ, তো আমি এবার ক্লিক মে দিচ্ছি, এবার আমরা ফেসবুকে ঢুকে গেছি। হ্যাঁ, ফেসবুকে এখন আপনার কাছে মনে হতে পারে যে আমি এখানে ক্লিক করতেছি এটার ভিতর ঢুকে যাচ্ছি। হ্যাঁ, আমি এরকম না, আমি চাইতেছি নতুন একটা ট্যাবে ওপেন হোক, যে ক্লিক করবো আলাদা একটা ট্যাবে চলে যাবে। এটা সুন্দর না, এটাই তো সুন্দর হবে, ঠিক না। আমার কোনো সময় প্রয়োজন হতে পারে না আমি এটাতে রাখবো, এটা আসলে আমার ডিমান্ড, আমার রিকোয়ারমেন্ট কিরকম হবে সেটা আমরা বুঝবো। তো এই জন্য আরেকটা অ্যাট্রিবিউট আছে। হ্যাঁ, আমরা কিন্তু কথা বলতেছি অ্যাট্রিবিউট নিয়ে। তো এরকম আরেকটা অ্যাট্রিবিউট আছে, এটার নাম হচ্ছে টার্গেট। এগুলো কিন্তু হিউম্যান রিডেবল। হ্যাঁ, আমাদের যে মানুষের ভাষার সাথে অনেকটা মিল আছে। তাহলে আমরা লিখবো টার্গেট ব্ল্যাঙ্ক, আন্ডারস্কোর দিয়ে এটা দিব আমরা, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, শুধু ব্ল্যাঙ্ক দিলেও পায়। তাহলে আমরা লিখবো টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, মানে সে কি করবে একটা ব্ল্যাঙ্ক ট্যাব নিয়ে নিবে ক্লিক করলে। হ্যাঁ, সে একটা ব্ল্যাঙ্ক ট্যাব নিয়ে নিবে। কে একজন জয়েন করছে এত পরে এসে। হ্যাঁ, তাহলে এখানে আমরা এবার যদি কার্সরটা রাখি তাহলে দেখবো facebook.com, আমরা এখানে যদি ক্লিক করি দেখেন এখন নতুন ট্যাবে চলে আসছে। এখন আমি যত ক্লিক করব এটা নতুন ট্যাবে যাবে, ঠিক আছে। এর জন্য তাহলে আমাদের এই যে বললাম লজিক্যাল ব্যাপারগুলো, হ্যাঁ, যে আমরা এই লজিক্যাল ব্যাপারগুলো অ্যাট্রিবিউট আকারে আমরা এখানে সেট করতে পারি, ঠিক আছে। এই অ্যাট্রিবিউট আকারে আমরা লজিকগুলো বিশেষ করে এই অ্যাট্রিবিউটের ভিতরে আমরা দিয়ে থাকি। এখানে আমরা কি আরো ব্যবহার করব, ইমেজের ক্ষেত্রে সোর্স, যে একটা ইমেজ আমরা এখানে শো করাবো তার জন্য আমাদেরকে কি দিতে হবে, এসআরসি সোর্স, যে ইমেজের একটা সোর্স দিতে হবে, ঠিক আছে। তারপরে ধরেন আমরা ক্লাস ব্যবহার করবো এইচটিএমএল এর জন্য, এরকম আরো অনেক লজিক্যাল ব্যাপার আছে, আমরা আস্তে আস্তে শিখবো, প্রেশার নিতে হবে না, আমরা সবগুলো আস্তে আস্তে শিখবো।
আচ্ছা, এখন তো আমরা এখানে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিছি, ঠিক না? এরকম আপনি যে অ্যাড্রেস দেন, এখানে আপনি যদি আমি আমার নাম দিয়ে দিই, হ্যাঁ, আমার ইউজার নেম যেটা আমার ইউআরএল আর কি ফেসবুক, ঠিক, আমার মানে আপনি যা দিবেন শুধু যে এতটুকু পর্যন্ত দিতে হবে তা না, আপনি সম্পূর্ণ ইউআরএল দিতে পারবেন যে কোনো সাইটের। হ্যাঁ, একটা সাইটের ইউআরএল কি, এই যে এখানে যেটা থাকে, এই যে এটা হচ্ছে একটা ইউআরএল। ধরেন এই যে আমি আপনাদের গ্রুপের ইউআরএল হচ্ছে এইটা, আমি যদি এখানে গ্রুপের ইউআরএলটা বসায় দেই, তাহলে দেখবেন যে সরি, হ্যাঁ ঠিকই তো ছিল, আচ্ছা ভুল হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আমি ক্লিক করি, দেখেন ক্লিক করলাম, হ্যাঁ, এখন শুধু ফেসবুকে যাবে না, ঠিক ইউআরএলটা যেখানে আছে, হ্যাঁ, আমরা যতগুলো পেজ ভিজিট করি সবকিছুতে কিন্তু একটা একটা এখানে দেখবেন যে ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে সব জায়গায়, ফেসবুক হোক আর যে কোনো জায়গায় হোক, সেই ইউআরএল সে আপনাকে নিয়ে যাবে। এখন আমার প্রয়োজন হতে পারে যে শুধু ইউআরএল না, খুব ভালোভাবে খেয়াল করবেন, শুধু ইউআরএল আমি যাব তা না, আমার যে লোকাল একটা ফাইল, এখানে একটা ফোল্ডার করা আছে এখানে, ঠিক না? এই ফোল্ডারের ভিতরে বা আমার কম্পিউটার মেশিনে বা আমার প্রজেক্টের ভিতরে আমি অন্যান্য পেজেও আমি যাইতে চাইতেছি। হ্যাঁ, সেটা আপনারা দাঁড়ান 1 মিনিট, আমি কয়েকটা ইমেজ দিয়ে নিই আপনাদেরকে, একটু পরে যে কয়েকটা উদাহরণ দেখাবো, এটার জন্য ইমেজ মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফটোশপ, পিকচার, আমি কয়টা ইমেজ আপনাদের ফোল্ডারে নিয়ে নিচ্ছি। ডেস্কটপ, আচ্ছা, এখন আপনাদের কাছে মনে হতে পারে কি যে আমি তো শুধু ইউআরএল দিব, আমি কি ইউআরএল ছাড়া আর কোনো কিছু দিতে পারবো না? হ্যাঁ, এখন ধরেন আপনার এখানে এইচটিএমএল আরেকটা ফাইল আছে, হ্যাঁ, এইচটিএমএল আরেকটা ফাইল আছে, এটার নাম হচ্ছে অ্যাবাউট। গত ক্লাসে আমরা এরকম একটা ফাইল তৈরি করছিলাম যে কোনো নামে, অ্যাবাউট ডট এইচটিএমএল। এখন আপনি কি চাইতেছেন যে আমার এটাতে ক্লিক করলে আমি এই পেজে চলে যাব, এই যে অ্যাবাউট ডট এইচটিএমএল আমি কি করতে চাইতেছি, এখানে একটা, আমি একটু দ্রুত কাজ করি, একটা পেজ দিলাম এখানে, হ্যাঁ, আমি এখানে দিয়ে দিলাম পেজের নাম অ্যাবাউট। হ্যাঁ, এবং এখানে আমি একটা হেডিং দিয়ে রাখি, হ্যাঁ, S2, যে দিস ইজ অ্যাবাউট পেজ, ঠিক আছে, বিটা পড়াতে পড়ছে না, দিস ইজ অ্যাবাউট পেজ। তো আমি চাইতেছি কি যে আমার এখানে ক্লিক করলে আমি অ্যাবাউট পেজে চলে যাব, আমি অ্যাবাউট পেজে চলে যাব। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি কি করতে হবে, আমার এখন এটা দেখেন আমার ফোল্ডারের ভিতর কিন্তু আমার যে ক্লাস 2, হ্যাঁ, আপনাদের যে ফোল্ডার, আমার প্রজেক্ট ফোল্ডার, এই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে কিন্তু আমার অ্যাবাউটটা আছে। তাহলে আমি এখানে কি করব, আমরা বাহিরেও দিতে পারবো, সেটা আমরা আস্তে আস্তে শিখবো। হ্যাঁ, তাহলে আমরা এখানে অ্যাবাউটটা, এই যে দেখেন আমি সাজেশন এখানে দেই, এই যে কোড এডিটরের ভালো ভালো কোড এডিটর গুলো আপনাকে এই ফেসিলিটিসটা শুধু দিবে, হ্যাঁ, একটু কাজ আগায় দেয়, অ্যাবাউট ডট এইচটিএমএল। এখন আমরা যদি এই ক্লিক মিতে ক্লিক করি তাহলে কি যাবে, অ্যাবাউট ডট, এই যে এখানে আমরা যদি রাখি, দেখেন নিচে দিয়ে একটা লিংক আসছে অ্যাবাউট ডট এইচটিএমএল, এই যে দেখেন আমরা অ্যাবাউট পেজে চলে আসছি। হ্যাঁ, দিস ইজ অ্যাবাউট পেজ, আমরা যদি ওই লিংকটাতে ক্লিক করি তাহলে আমরা অ্যাবাউট পেজে আমাদেরকে নিয়ে গেছে, অলরেডি তো নিউ বাটন, নতুন বাটন ক্লিক, মানে ট্যাব ওপেন হবে। হ্যাঁ, এই যে ট্যাব, এই আমাদের নতুন ট্যাবে এই যে দেখেন অ্যাবাউট পেজটা ওপেন হয়ে গেছে। তাহলে এরকম আমরা চাইলে কি করতে পারি, আমাদের প্রজেক্টের ভিতর যদি, হ্যাঁ বলেন, আলাদা জায়গায় রাখলে হবে, আমি তো বলছি যে আমরা আলাদা জায়গা থেকেও করবো, কিন্তু আস্তে আস্তে করে আমরা একটু ওইদিকে যাবো। হ্যাঁ, এখন আমরা আগে সহজটা একটু শিখে নিই। হ্যাঁ, সহজটা শিখলে আস্তে আস্তে আমরা সবকিছু শিখতে পারি। এখানে আমরা ক্লিকমিট পরিবর্তে তো যে কোনো লেখা দিতে পারি, এটা বুঝতেছেন। এটা তো আর ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমার ক্লিকমিতে ক্লিক করলে যেহেতু আমি 1 কোটি টাকার ভিতর আছি, তাহলে আমি এখানে যেখানে যাইতে বলবো সে সেখানে যাবে, যদি সেটা পায়, না পাইলে তো আলাদা হিসাব, থাকতে হবে তো জিনিসটা। হ্যাঁ, আর হচ্ছে আমি যদি নতুন ট্যাবে খুলতে চাই তাহলে আমি লিখবো টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, ঠিক আছে। এবার আমরা দেবো একটা ইমেজ, হ্যাঁ, আইএমজি ট্যাগ। হ্যাঁ, আমাদের আরো কিছু ছোটখাটো জিনিস আছে, এগুলো আমরা পরে শিখবো, আস্তে আস্তে করে শিখবো। ইমেজ ট্যাগটা, হ্যাঁ, ইমেজ ট্যাগে কি থাকে, দুইটা অ্যাট্রিবিউট থাকে, একটা হচ্ছে এসআরসি আর একটা হচ্ছে এএলটি। হ্যাঁ, আপনারা টাইপ করে লিখবেন, কিন্তু আমি একটু হয়তো শর্টকাটে লিখতেছি, কারণ আমি যদি এখন সবগুলো এরকম টাইপ করে দেখাই, আমার ক্লাসে আমি একটা টপিক কভার করতে আমার সময় হুদেই নষ্ট হবে। হ্যাঁ, দেখেন
এখানে আছে একটা আছে এসআরসি আর একটা হচ্ছে এএলটি মানে অল্টার ট্যাগ, আর এটা হচ্ছে এসআরসি। এসআরসি মানে হচ্ছে সোর্স। আমার এই ইমেজ, আমি যে একটা ইমেজ শো করাবো এটা একটা এইচটিএমএল এর আইএমজি ট্যাগ, হ্যাঁ, যেটা দিয়ে আমরা ইমেজ শো করাই। এখন আমি যে ইমেজটা শো করাবো আমার তো একটা সোর্স লাগবে, ঠিক না, যে আমার ইমেজ কোনটা আমি ওপেন করাবো। তাহলে এখানে দেখেন যে নাম ইমেজগুলো আছে, হ্যাঁ, এখান থেকে আমি যে কোনো একটা নাম দিয়ে দিব। ধরেন আমি এই নামের একটা নিলাম, হ্যাঁ, টু কপি ডট জেপিজি, ঠিক আছে, এগুলোতে স্পেস আছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমার, এই যে এখান থেকে দেখেন টু কপি ডট জেপিজি, আমি এই ফাইলের সোর্সটা এখানে লিখে দিলাম। এখন আমি যদি আউটপুটে দেখি, এই যে দেখেন ইমেজটা চলে আসছে, ঠিক আছে, ইমেজটা এই যে এখানে ইমেজটা চলে আসছে। এই হচ্ছে ইমেজ শো করানোর জন্য সিম্পল কিন্তু, হ্যাঁ। আর অল্টার ট্যাগটা কি, যে অল্টারটা কি, অল্টারটা আমি এখানে যদি লিখি একটা, ধরেন ইমেজ 5 লিখলাম, তাহলে কি হবে, এটা কিন্তু ব্রাউজারে কিচ্ছু দেখা যাবে না, এটা জাস্ট এমনি পড়ে আছে, এটার কোনো কাজ নাই। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এটা কি, ধরেন কোনোভাবে আপনার এই ইমেজের লিঙ্কটা মিস হয়ে গেছে, হ্যাঁ, ব্রোকেন হয়ে গেছে, ইমেজটা মানে আমার ব্রাউজার পাচ্ছে না, ইমেজটা ডিলিট হয়ে গেছে, তখন এটা আমাকে হেল্প করে। দেখেন এটা ব্রোকেন হয়ে গেছে, এখন কিন্তু অরিজিনালি লিঙ্কটা ঠিক নেই, আমার ইমেজের যে লিঙ্ক সেই লিঙ্কটা কিন্তু ঠিক নেই। তাহলে আপনি দেখেন এখন কি হবে, এই যে ইমেজের ট্যাগটা ভেঙে গেছে, ভাঙার পাশে ইমেজ 5 এখন লেখাটা আসছে, ইমেজ 5 লেখাটা এখন আসছে। তাহলে কি আপনার একটা বড় প্রজেক্ট, ধরেন অনেক বড় প্রজেক্ট, আপনি যদি প্রজেক্টটা এরকম একটা কোনো একটা ছবি মিসিং হয়ে যায়, হ্যাঁ, মিসিং হয়ে গেলে আপনি কোন জায়গায় এটা আসলে কোন ইয়াটা মিস হয়েছে আপনার খুঁজে বের করতে কষ্ট হবে, হ্যাঁ। এরকম যদি আমরা একটা অল্টার ট্যাগ দিয়ে রাখি তখন আমাদের খুঁজে পাইতে সহজ হবে, কারণ এটা তখন শো করবে যে এখানে একটা ইমেজ ছিল এবং এই নামের ইমেজ ছিল, ঠিক আছে। মানে এটা হচ্ছে নাম দেওয়া, এই অল্টার ট্যাগটা হচ্ছে অল্টারনেটিভ একটা নাম, হ্যাঁ, এটা হচ্ছে সুবিধা। আর পাশাপাশি এটার আরেকটা অ্যাডভান্টেজ আছে এসইও এর জন্য, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হচ্ছে আমরা গুগলে যখন কোনো কিছু লিখে সার্চ করি তখন কিন্তু একটা আমাদেরকে ছবি বা বিভিন্ন জিনিসগুলো আমাদের সামনে এনে দেখায়, হ্যাঁ। তো এই যে দেখায়, কিভাবে দেখায়, সেই এরকম কিছু কিছু কিওয়ার্ড ধরে ধরে সে প্রত্যেকের ওয়েবসাইট থেকে এগুলো ধরে তারপর সে এগুলোকে মানে দেখায় দেয় আর কি, হ্যাঁ। তো আমরা অনেকে চাই যে আমাদের ক্লায়েন্ট যখন কোনো ওয়েবসাইট আমাদেরকে বানাইতে বলবে তখন সে চাইবে যে আপনার এই এইচটিএমএল ফাইলটা যেন এসইও ফ্রেন্ডলি হয়, এটাকে বলে এসইও ফ্রেন্ডলি। আপনি তো এসইও করবেন না, বাট আপনি একজন ডিজাইনার হিসেবে আপনি এটাকে কি করবেন, একটা এসইও স্ট্রাকচার দাঁড় করায় দিবেন, হ্যাঁ। ব্রাউজার কি করবে, ইমেজের তো কোনো নাম নাই, এটা তো কোনো নাম নাই, এটা তো পাথ। তো ব্রাউজারে যখন দেখবি এই ইমেজের একটা নাম আছে এবং এই নাম, তো এই নাম ধরে যখন কেউ সার্চ দিবে এই নামের ইমেজগুলো কি করবে তখন মানে গুগল এগুলোকে শো করাবে, ঠিক আছে। যাত্রা যত সুন্দরভাবে উপস্থাপন হবে, যত সুন্দর বেশি সার্চ হবে, গুগল তারটা সবার আগে দেখাবে। এটাকে মানে সার্চ ইঞ্জিনের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে ইমেজ ট্যাগটা কি আপনারা পারবেন না এখন ইমেজ শো করাইতে, বলেন তো? এমন কেউ আছেন এই পর্যন্ত কিছু বুঝেন না? আমি দুইটা জিনিস দেখাচ্ছি নতুন, একটা হচ্ছে এই ট্যাগ আর একটা হচ্ছে আইএমজি ট্যাগ। যে এমন কেউ আছেন যে এই দুইটার কিছু বুঝেন নাই? হ্যাঁ বলেন। টার্গেট হচ্ছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, আমরা যখন টার্গেট ব্ল্যাঙ্ক লিখে দিব তখন এটা নতুন ট্যাবে ওপেন হবে। আর যদি আবার ব্ল্যাঙ্ক না লিখি তাহলে এটা এই পেজের মধ্যে ওপেন হবে, হ্যাঁ। এই যে আবার একটু দেখাই দিই, এই যে আমার টার্গেট ব্ল্যাঙ্ক নাই, আমি এটাকে কেটে দিলাম, এটা দিব না, ঠিক আছে, আমি এটা দিব না। তাহলে কি হবে দেখেন, এই যে এখন যদি ক্লিক মিতে ক্লিক করি, হ্যাঁ, এই যে ক্লিক মিতে ক্লিক করলাম, এখন আমাকে এই যে আবার পেজটা ওপেন হয়েছে, বাট নতুন কোনো ট্যাব ওপেন হয় নাই, এইটার ভিতরেই এই ট্যাবের মধ্যে থেকেই এটা ওপেন হয়েছে, ঠিক আছে। এই যে ক্লিক মি নতুন ট্যাবে যায় নাই। আর আমি যদি এখানে ব্ল্যাঙ্কটা দিয়ে দিই তাহলে কি হবে, এই যে দেখেন এখন আমি আমার মেইন পেজটা আসি, হ্যাঁ, ক্লিক করি, এই যে ক্লিক করলে দেখেন টার্গেটটা বসেনি সম্ভবত। আচ্ছা বস, হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। এটাকে মাইনাস না, এটাকে আন্ডার স্কোর বলে, হ্যাঁ। শুধু ব্ল্যাঙ্ক দিলে শো করে, কিন্তু আপনার প্রফেশনাল আমরা যারা ব্ল্যাঙ্কটা ইউজ করে অভ্যস্ত আর কি, শুধু ব্ল্যাঙ্ক দিলেও আসে, কিন্তু আপনি আন্ডার স্কোর ব্ল্যাঙ্ক ইউজ করবেন, হ্যাঁ।
এই যে ব্ল্যাঙ্ক দিলেও আসবে এটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আইএমজি ট্যাগটা দেখলাম। এখন দেখেন আমরা ক্লিক মির ভিতরে যে এখন আমরা দেখবো নেস্টিং আর কি। হ্যাঁ, একটার ভিতর একটা ট্যাগের ভিতর আরেকটা ট্যাগ ইউজ করা, এইচটিএমএল একটা ট্যাগের ভিতর আরেকটা ট্যাগ ইউজ করা, এটা এখন আমরা দেখবো। হ্যাঁ, একটু বড় করে নিই। আচ্ছা, এই পাশের এগুলো এখন আমার দরকার নাই, একটু বড় করে নিলাম। এখন আমি নতুন করে একটা ইমেজ দিব। হ্যাঁ, এখানে একটা নিয়েছি, আমি আরেকটা ইমেজ দিব, এগুলো একটু ফাঁকা করে নিই। এখানে আমি নতুন করে একটা ইমেজ দিব। ইমেজটা কিভাবে নিতে হয় আবার আমি একটু ভেঙে ভেঙে নিই। হ্যাঁ, আজকে পর্যন্ত আপনাদেরকে একটু ইয়ে করে দেখাই। ইমেজ ট্যাগটা নিতে গেলে এটা হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ। দেখেন ইমেজ ট্যাগটা কিন্তু শুরু হয়েছে, শেষ হয় না, খেয়াল করে দেখেন। এই ট্যাগ আমার প্রথম শুরু করতে হয়, তারপরে এই ট্যাগটাকে আমার শেষ করতে হয়। এটা গত ক্লাসে আমরা খুব ভালোভাবে বুঝছি কিন্তু। হ্যাঁ, শুরু করা শেষ করা এটা কিন্তু খুব উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানো হয়েছে ট্যাগ দিয়ে। তো আইএমজি ট্যাগটা শুরু হবে কিন্তু এটা শেষ নাই, মানে এটা সেলফ ক্লোজিং ট্যাগ বলে। হ্যাঁ, এটাকে আমরা এইভাবে শেষ করে দিতে পারি, স্ল্যাশটা এখানে বসাই দিতে পারি। তবে এখন আর এটা বসাইতে হয় না, না বসাইলেও হয়, শুধু আইএমজি, আর কিচ্ছু লিখতে হবে না, শুধু আইএমজি। এরপর আমরা লিখবো এসআরসি, সোর্স। ঠিক আছে, সোর্স, সোর্সের যে 2 কপি আসছে না, আরো আছে। আমি যদি একটু নিচের দিকে যাই তাহলে আছে যে 8 কপি ডট পিএনজি। হ্যাঁ, আমার এই ফাইলে এগুলো আছে। আর আমরা কি করতে পারবো, একটা অল্টার ট্যাগ দিব, অল্টার ট্যাগে দিয়ে দেবো। হ্যাঁ, ইমেজ 9 লিখে দিলাম, যে যে নাম দেন। হ্যাঁ, তাহলে আমার ইমেজটা এখানে শো হবে। এই যে দেখেন, এটা ছোট্ট করে একটা চিপসের প্যাকেট। হ্যাঁ, চিপস না তো, বিস্কিট, এই টাইপের কেক। হ্যাঁ, একটা কেকের প্যাকেট। হ্যাঁ, আমি এটাকে দিব না, আমি আই এম ইমেজ, ও আমি তো সোর্সটা চেঞ্জ করবো, আমি আরেকটু অন্য একটা ইমেজ দিব, 8 5। আচ্ছা, 3.png দিলাম। হ্যাঁ, 3.jpg, দেখি এটা কেমন আসে। এই যে এরকম একটা ইমেজ আসছে না। তো ইমেজটাতে আমরা কি করতে পারি, একটা উইডের হাইট সেট করে দিতে পারি। উইড, হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনি যখন যেটা যতবার যেখানে ইউজ করবেন সেটা তত জায়গায় ইউজ করতে হবে অবশ্যই। আপনি এখানে দিতে পারতেছেন একটা ইমেজ, আপনি এখানে দিতে পারতেছেন একটা ইমেজ, তাহলে আপনার ওয়েবসাইটে যদি 200 ইমেজ হয় আপনি একটা দিয়ে কিভাবে ওপেন করবেন? একটা দিয়ে করতে, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। হ্যাঁ, প্রতিবারে। আচ্ছা, এখান থেকে আমরা ইমেজের উইড এবং হাইট সেট করে দিতে পারি। হ্যাঁ, সরি, উইড হচ্ছে এই যে লেফট থেকে রাইট। হ্যাঁ, প্রশস্ত, আমরা যেটাকে প্রস্থ বলি। হ্যাঁ, আমরা যেটাকে প্রস্থ বলি আর কি, এই যে লেফট থেকে রাইট, এটাকে হচ্ছে উইড। আর হাইট হচ্ছে এটা, আমরা হাইটটা কিন্তু সবাই জানি, উইডটাতে একটু ঝামেলা হয়। হ্যাঁ, উইড হচ্ছে লেফট থেকে রাইট, আমরা উইড বলে দিতে পারি ধরেন 500 পিক্সেল। পিক্সেল হচ্ছে একটা মানে মাপের একক, পরিমাপের একক আর কি। হ্যাঁ, পিক্সেল মানে একদম ছোট ছোট একটা বিন্দু, 1 পিক্সেল, 2 পিক্সেল, 3 পিক্সেল, 4 পিক্সেল, 5 পিক্সেল, 6 পিক্সেল, এরকম করে ছোট 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 বিন্দু। হ্যাঁ, এরকম 500 পিক্সেল। হ্যাঁ, আর আমরা হাইটও বলে দিতে পারি ফিক্স। এই যে দেখেন নিচের ইমেজটা 500 পিক্সেল হয়ে গেছে। হ্যাঁ, এই যে উইড 500 পিক্সেল। এখন আমরা এটাকে চাইলে হাইটও ঠিক করে দিতে পারি, যে তুমি এই হাইট হইবে। আর যদি হাইট না বলে দেয় তাহলে সে অটোমেটিক, মানে ওর যে রেজুলেশন আছে, রেজুলেশন অনুযায়ী সে নিজে নিজে ক্যালকুলেশন করে নিবে। ঠিক আছে, তো আমরা চাইলে হাইটটা বলে দিতে পারি। আমি হাইট বলে দিলাম 600 পিক্সেল। এখন দেখেন এটা কিন্তু নর্মালি যে একটা রেজুলেশন, সেই রেজুলেশনে কিন্তু এটা যদি 500 হয়, ওইটা আছে মেবি 250, অর্ধেকের মতো। আর যখন আমি 600 পিক্সেল দিচ্ছি, মানে আমি যা দিব সে তাই আসবে, মোট কথা। লজিক্যাল পার্ট যেটাকে বলে আর কি, অ্যাট্রিবিউটে আমি ওকে বলে দিছি তুমি উইডে তো আসবা, হাইটে তো আসবা, এখন সে তাই আসবে। ঠিক আছে, আর উপরেরটাকেও আমরা এরকম দিতে পারি, একটা উইড হাইট দিয়ে দিই, একটা উইড দিয়ে দিলাম 600 পিক্সেল, আর একটা হাইট দিয়ে দিই। হ্যাঁ, একটা হাইট দিয়ে দিলাম, হাইট দিয়ে দিলাম 500 পিক্সেল। এখন দেখেন উপরেরটাও ছোট হয়ে যাবে ইমেজ, মানে এখান থেকে আমরা উইড এবং হাইট সেট করে দিতে পারি। আর ইমেজ হচ্ছে ইনলাইন এলিমেন্ট, গত ক্লাসে আপনাদেরকে এগুলো একটু পড়তে বলছিলাম। হ্যাঁ, ইনলাইন এলিমেন্ট, যখন আমার একটা সাইজ ছোট হয়ে গেছে আর স্ক্রিনে আমার জায়গা হচ্ছে, তখন সে কি করছে, এখন দুইটাকে পাশাপাশি নিয়ে আসছে। একটু আগে কিন্তু নিচে নিচে ছিল, ঠিক আছে, একটু আগে নিচে নিচে ছিল। আচ্ছা, এটা খুব বাজে দেখা যায় ইমেজটা। হ্যাঁ, আমি এটাকে মিনিমাম 300 করে দিই, এই যে এই পর্যায়ে।
এখন আমরা চাইলে যে কোনো একটা ইমেজকে আমরা এখানে একটা বিয়ার ট্যাগ দিয়ে নিই, তাহলে হবে কি একটা নিচে আর একটা চলে যাবে বিয়ার ট্যাগ। আমরা যখন লাইন ব্রেক করতে চাইবো, কোনো একটা লেখার মাঝখানে ব্রেক দিতে চাইবো লাইনের মধ্যে, হ্যাঁ, যেহেতু এগুলো ইনলাইন এলিমেন্ট, হ্যাঁ, একটা মানে সে যতটুকু জায়গা নেওয়া ততটুকু জায়গা নিয়ে বাকিটুকু ছেড়ে দেয়, এটা গত ক্লাসে বলছিলাম। হ্যাঁ, তো এগুলোর মধ্যে ব্রেক মানে যদি চাই যে লাইন ব্রেক করতে, তাহলে আমরা দিব বিয়ার ট্যাগ। হ্যাঁ, এগুলো হচ্ছে ছোট ছোট কয়েকটা জিনিস আছে, বিয়ার, এরপরে হরিজন্টাল রো। হ্যাঁ, এগুলো আমরা একটা একটা করে দেখবো কাজের ফাঁকে ফাঁকে। এখন এই যে দেখেন বিয়ার ট্যাগ দেওয়ার কারণে সে লাইন ব্রেক করে নিচে চলে আসছে। এটার আরো সুন্দর উদাহরণ বুঝতে পারবেন, এই যে এখানে আমরা প্রথম যে প্যারাগ্রাফটা নিয়েছি সেটার আমরা একটু আউটপুটটা দেখি। হ্যাঁ, এই যে দেখেন এটার আউটপুটটা হচ্ছে এরকম। এখন আমার মনে হতে পারে যে কুরুপটি এই লেখাটার আগে এখান থেকে আমি নতুন লাইনে যাব, নতুন লাইনে যাইতে হলে আমাকে কি করতে হবে, এই যে কুরুপটি লেখাটার আগে আমাকে এখানে আবার নতুন করে প্যারাগ্রাফ না লিখলে আমার কিন্তু ডিসপ্লে ব্লক আছে, আমি এটাকে নিচে নামাইতে পারবো না। এই জন্য আমরা কি করবো, তখন এখানে একটা বিয়ার ট্যাগ দিয়ে নেব। ঠিক আছে, এখানে আমরা একটা বিয়ার ট্যাগ দিয়ে দিব, মানে লাইন ব্রেক। বিয়ার মানে হচ্ছে লাইন ব্রেক। ঠিক আছে, এখন দেখবেন এই যে এটা নিচের লাইনে চলে আসছে। হ্যাঁ, এই যে দেখেন এই যে কুরুপটি লেখাটা নিচের লাইনে চলে আসছে। এইভাবে আমরা লাইন ব্রেক দেওয়ার জন্য বিয়ার ট্যাগ ব্যবহার করব। আবার আপনার মনে হইতে পারে যে এই যে H6 H1 এর পরে আমি একটা দিব, একটা হরিজন্টাল রো যেটাকে বলে এইচআর ট্যাগ। হ্যাঁ, একটা হরিজন্টাল রো দেব, যে একটা মার্জিনের মতো আর কি। হ্যাঁ, এই যে দেখেন হরিজন্টাল রো এইচআর বিআর, এগুলো কিন্তু সেলফ ক্লোজিং ট্যাগ। এই যে কয়েকটা সেলফ ক্লোজিং নিয়ে এখন কথা বলতেছি আর কি। হ্যাঁ, আসলে এটা যদি একদম কোনো বইপত্রের ভাষা না বা আপনার আবেদনিক শব্দ না, হ্যাঁ, যে জিনিসগুলোর মূলত মাঝখানে কোনো লেখা থাকে না, কন্টেন্ট থাকে না, হ্যাঁ, কোনো কন্টেন্ট থাকে না, এগুলো সেলফ ক্লোজিং ট্যাগ হয়। বাট সব ক্ষেত্রে না, এটা শুধু আপনি আপাতত মনে রাখার জন্য বলতেছি, এটা কোনো প্রপার উদাহরণ না, কোনো সংজ্ঞা না, এটা আমার নিজের বানানো, নিজের একটা বলা কথা। বাট এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না। নতুন হিসেবে এটা একটু মাথায় রাখতে পারেন। দেখেন আমি এখানে লাইন ব্রেক করব, লজিকের ব্যাপারটা দেখেন, এখানে আমি একটা লাইন ব্রেক করবো, এর ভিতরে কি কোনো লেখা আউটপুট আসবে? আমার লেখা আউটপুট আসবে প্যারাগ্রাফে, পি ট্যাগে। হ্যাঁ, H1 থেকে H6 এ অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমার লেখা থাকবে, কারণ আমাকে বলে দিতে হবে যে কি করবো না করবো, তাই এটা সেলফ ক্লোজিং হয়েছে। আবার ইমেজের ভিতরে কিন্তু লেখার মতো কোনো কিছু নাই, এটা একটা ইমেজ শো করাবে, এই জন্য এটা হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ। মানে এই ট্যাগ শেষ করা লাগে না, এটা একবার নিলেই হয়। ঠিক আছে, এগুলোকে বলা হয় সেলফ ক্লোজিং ট্যাগ। যেমন এইচআর ট্যাগ হরিজন্টাল রো, সেটা হরিজন্টাল রো নিবে, আমি ওকে কি শেষ করাবো? এর মাঝখানে তো কোনো আউটপুট নাই, এর মাঝখানে কোনো কিছু দেওয়ার তো লজিক্যাল ব্যাপারটা চিন্তা করেন। তার মানে এগুলো হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ। ঠিক আছে, তারপর আমরা যাব ইমেজের মধ্যে, আবার যাই। তাহলে এই হচ্ছে আমাদের ইমেজ আউটপুটটা, ঠিক না? এখন আমরা দেখবো অ্যাঙ্কর ট্যাগ। ইমেজের মধ্যে আমরা কিভাবে ইউজ করতে পারি? অনেক জায়গায় জান না যে ইমেজে ক্লিক করলে কোন জায়গায় নিয়ে যায়? হ্যাঁ বলেন। এটা তো আমি উদাহরণ দিয়ে বুঝাইলাম, আপনি কি শুনতেছেন আমার কথা? আচ্ছা, এটা হইতে পারে, কিন্তু মানে খেয়াল করবেন একটু আগে জয়েন করার। হ্যাঁ, একটু আগে খেয়াল করার চেষ্টা করবেন, মানে জয়েন করার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে এই অল্টার ট্যাগটা হচ্ছে কি, আমার এই ইমেজের পার্টটা যদি মিস হয়ে যায় কোনো কারণে, ধরেন ইমেজটা ডিলিট হয়ে গেল, এই যে আমি ইমেজের লিঙ্কটা দিলাম, ইমেজের তো একটা লিঙ্ক দিছি, এই লিঙ্কটা কিন্তু আপনারা থেকেও দিতে পারেন, ওয়েবসাইট থেকেও। অনেক ওয়েবসাইটে ইমেজের লিঙ্ক দেওয়া থাকে না? হ্যাঁ, ওই লিঙ্কগুলো আপনারা ইউজ করতে পারবেন, কিন্তু অসুবিধা নেই। আপনি যখন আমি আমার লোকাল মেশিনে আমার ফোল্ডারের ভিতরে আমি কোনো ইমেজ দেখাবো, তখন আমি এইভাবে দেখাবো। আবার আপনি এইচটিটিপি দিয়ে বা বিভিন্ন সাইটের ইমেজ আছে, এগুলো আপনি আইনা শেয়ার করে আইনা এখানে ইউআরএলটা বসা দিতে পারেন। এখন ধরুন কোনো কারণে আপনার ইমেজটা ডিলিট হয়ে গেছে, তখন এই ইমেজটা শো করলে আপনি তো মানে কিছু বুঝতে পারবেন না যে ইমেজটা যে নাই। সেই নাই জায়গাটাতে যাতে একটা লেখা শো করে বা একটা সংকেত আসে, সেই জন্য হচ্ছে এই অল্টার ট্যাগটা। এটা এমনিতে যখন আপনার ইমেজ থাকবে তখন কিন্তু এটার কোনো আউটপুট আসবে না। যখন ইমেজ থাকবে, এক্সিস্টিং থাকবে, তখন কি হবে, এটা হাইড থাকবে। যখনই ইমেজটা ব্রেক করবে তখন সে কি করবে, এই অল্টার ট্যাগে চলে আসবে। অল্টার ট্যাগে এসে এটার ভিতরে যে লেখাটা আসে সেটা শো করবে। ধরুন আমি এখানে ভুল করে একটা ভুল ইউআরএল দিয়ে দিছি, এটা খুঁজে পাচ্ছে না, এখন কিন্তু খুঁজে পাবে না। না পেলে কি হবে, আচ্ছা এগুলো একটু ক্লোজ করি। হ্যাঁ, এখন যদি না পায়, এই যে দেখেন এখানে একটা, এই যে ইমেজ 5 যে লেখাটা ওখানে ছিল ইমেজ 5, আর এখানে একটা ইমেজের ভাঙ্গা সাইন আসছে। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো যে ও আচ্ছা, এই আমরা তো ইমেজ 5 দিব না, আমরা অবশ্যই এটা ডিফাইন করে দিব যে এটা এটা ওই। ঠিক আছে, তাহলে কি হবে, আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি কোনো লিংক মিস হয় আমরা সেটাকে খুঁজে বের করতে পারবো। পাশাপাশি
এসইওর জন্য এটা কাজে লাগে। হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আমাদের এই নামের উপরে ছবিটাকে র্যাঙ্কিং দেয়। আচ্ছা, এখন আসেন আমরা একটা ইমেজকে কি করব, অনেক সময় হয় কি ইমেজে ক্লিক করলে দেখবেন অন্য জায়গায় নিয়ে যায়। খুব সিম্পল, তার মানে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিব। অ্যাঙ্কর ট্যাগ নিয়ে এটাকে উপরে উঠে নিতে পারি অথবা এই ট্যাগটাকে নিচে নামিয়ে দিতে পারি। এটাকে নেস্টেড বলে আর কি। হ্যাঁ, একটার ভিতরে আরেকটা দিলাম। এই যে দেখেন অ্যাঙ্কর ট্যাগ, এটা দিয়ে মোড়ায় ফেললাম। এটা দিয়ে এখন আমার ইমেজটা আছে, যদি আমি আবার একটু এভাবে লিখি তাহলে দেখেন আমার এই হচ্ছে ইমেজটা এখানে শুরু, অ্যাঙ্কর ট্যাগটা। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগের পরে এটা হচ্ছে আমার ইমেজ। আমি ব্রাউজারটাকে একটু ছোট করে নেই, না বেশি ছোট করা যাবে না। এই যে, আর এই যে অ্যাঙ্কর ট্যাগটা যদি আমি সোজা রাখি তাহলে আমার বর্তমানে আমার এটা এরকম আছে, মানে আমার অ্যাঙ্কর ট্যাগ শুরু হয়েছে, এটাকে অ্যাঙ্কর ট্যাগ বলে। হ্যাঁ, এই ট্যাগ যেটা দিয়ে আমরা লিংক করি, এটা এখানে শুরু হয়েছে, এখানে এসে শেষ হয়েছে, মাঝখানে একটা লেখা থাকে না, লেখার জায়গায় আমি কি করলাম, একটা ইমেজ দিয়ে দিলাম। লেখার জায়গায় একটা ইমেজ দিয়ে দিলাম। এখন দেখেন কিরকম হয় আমাদের দ্বিতীয় ইমেজটা, না এই যে দেখেন এখন এটা যে আগের মতো, দেখেন আগের মতো কি হয়েছে, আগে যেমন ওই যে ক্লিকেবল হয়ে গেছে না, আমার এই যে কার্সরটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু। আর নিচে এখানে দেখেন এই যে ঠিক এই জায়গায় একটা লেখা আসতেছে, এই যে ঠিক এই জায়গায় একটা লেখা আসতেছে index.html, কারণ আমরা কোনো জায়গায় এটাকে লিংক করে নাই। তো আমাদের যেহেতু ফাইলটার নাম index.html, তাই এটা রুট ফোল্ডারটাকে দেখাচ্ছে। এখন আমি এখানে যদি কোনো একটা লিংক দিয়ে দেই, ঠিক সে এখানে চলে যাবে এই স্টেপে। ওই যে আগে আমরা যেমন দেখেছি https:// হ্যাঁ, আমি লিখে দিচ্ছি, কি লিখবো, ফেসবুক দিয়ে, হ্যাঁ যা দেই আমরা, হ্যাঁ facebook.com। এখন কি হবে, আমরা ইমেজে যদি ক্লিক করি, আমাদেরকে এই যে দেখেন ফেসবুকে নিয়ে যাবে। আর নিচে যে দেখেন ফেসবুকের ইউআরএল কিন্তু চলে আসছে। আর খুব সিম্পল, আমরা যদি চাই যে এটা অন্য ট্যাবে ওপেন হোক, হ্যাঁ আমরা যদি চাই যে নতুন ট্যাব নেক, হ্যাঁ নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হোক, তাহলে আমরা টার্গেট ব্ল্যাঙ্ক অথবা আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক যেটা ইউজ করা, হ্যাঁ আন্ডারস্কোর ব্ল্যাঙ্কটা আমরা শুরু থেকে ইউজ করতে পারি। কি এই যে ইমেজ, এখন আমি যদি এটাতে ক্লিক করে দেখেন নতুন ট্যাবে গিয়ে ফেসবুক, ইমেজের কিন্তু আর কোনো অস্তিত্ব নাই। অনেকে দেখে না যে ইমেজটি দেখার জন্য বা ভিডিওটি দেখার জন্য এই লিংকে ক্লিক করুন, ভিডিওতে ক্লিক করছেন, ভিডিও আপনাকে নিয়ে গেছে নতুন একটা সাইটে। এইভাবে করা হয়। ঠিক আছে, একটু রিয়েল উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আর কি। যেহেতু নেট চালান, সবাই তো নেট চালান, এরকম দেখেন এটাই হচ্ছে পদ্ধতিটা। এই জন্য বলছি কি, যখন আপনারা কোনো কিছুতে ব্রাউজ করবেন, এখানে রাখলে নিচে লিঙ্কটা দেখবেন যে অরিজিনাল কিনা, আপনার ডেস্টিনেশন যেটা সেটা আছে কিনা। তাহলে আমরা ইমেজের লিঙ্ক করাটা দেখলাম। ঠিক আছে, এখন আমরা কঠিন একটা পার্ট শেষ করব, খুব কঠিন। দেখি এটা আমাদের এখন আছে কিনা। আচ্ছা, আমরা অ্যাট্রিবিউটের বিষয়গুলো শেষ করি। ইমেজ দিয়ে আমরা আরো অনেক ডেপথের ব্যাপার থাকে, রিলেটিভ পাথ, অ্যাবসলিউট পাথ, এগুলো আমরা পরে দেখব। আজকের ক্লাসে আপনাদের তাহলে একটু প্রেসার পড়ে যাবে মনে হয়। হ্যাঁ, আচ্ছা আমি তৃতীয় ক্লাসটা দেখি। ওয়েবসাইট লেআউট, কনসেপ্ট অফ সিএসএস, ইমেল লিংক, আচ্ছা ইমেজ দিয়ে আজকে আর বেশি কিছু বলবো না। হ্যাঁ, ইমেজের লিংকটা করানো দেখছেন, বুঝছেন এই পর্যন্ত নাকি কেউ বুঝেন না বলেন তো? প্রেসার হচ্ছে না তো? না, প্রথম কয়েকটা ক্লাসে প্রেসার দিতে চাচ্ছেন না আপনাদেরকে। প্রেসার লাগতেছে না তো? না, আচ্ছা এখন আমরা সিম্পল আরো কয়েকটা HTML ট্যাগ দেখে নিই, তারপর আমরা আগামী ক্লাস থেকে আরো একটু লজিক্যাল আর একটু ভিতরের দিকে যাব। হ্যাঁ, দেখেন আমরা একটা টাইটেল ইউজ করি এখানে, আমরা এখানে যে, আচ্ছা এখানে আবার একটা পি ট্যাগ নেই। হ্যাঁ হ্যাঁ বলেন, ইমেজগুলো এই যে ফোল্ডারে রাখতে হবে, এই যে এভাবে এই যে ফোল্ডারগুলো রাখা আছে, অনেক জায়গায় রাখা যাবে। এগুলো কি পার্টগুলো আমরা পরে দেখবো, আপাতত এভাবে দেখেন। হ্যাঁ, আমরা ঠিক রুট ফোল্ডার বলে এটাকে, আমি যে ফোল্ডারে ইন্ডেক্স ফাইলটা আছে ঠিক সেই ফোল্ডারে রেখে দিলাম। ঠিক আছে, আরেকটা সিম্পল লাস্ট মুহূর্তে দেখায় নেই, ধরেন আপনি ফোল্ডার করে রাখতে পারেন, আপনি ফোল্ডার করে রাখলেন। হ্যাঁ, এটা নিয়ে এখন যারা বুঝবেন বুঝলেন, না বুঝলে বেশি কোশ্চেন করেন না। আগামী ক্লাসে আমরা এই ট্রিকি পার্টগুলো দেখবো, রিলেটিভ পাথ, অ্যাবসলিউট পাথ। ধরেন আমি ফোল্ডারের নাম দিলাম ইমেজেস। এখন আমার এই যে 3.jpg-টা, হ্যাঁ এটাকে আমি এখান থেকে কাট করে এখানে নিয়ে যাই। হ্যাঁ, এখানে নিলাম, নেওয়ার পরে এখন ওই ইমেজটা আমাকে পাই, দেখেন এখানে ইমেজেস ফোল্ডার। হ্যাঁ, এই যে এগুলোতে তো বাইরে সবকিছু দেখা যায় এডিটরে। হ্যাঁ,
3 নাম্বার ইমেজটা এখন আমি ওইটাকে কিভাবে লিংক করব, আমি যদি একটা আইএমজি ট্যাগ নতুন করে নেই, হ্যাঁ, তাহলে আমি সোর্স দিব, হ্যাঁ, আমি প্রথমে যাব ইমেজেস ফোল্ডারটার মধ্যে, এটাই হচ্ছে টেকনিকটা। ইমেজেস ফোল্ডারে গিয়ে তারপর আমি লিখবো 3.jpg যেটা আছে এই জায়গাটা সাজেশন দিয়ে দিচ্ছে, তাইলে হবে। মানে আপনাকে ফোল্ডারটা আগে দিয়ে দেখাই দিতে হবে এবং স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দেওয়া মানে ভিতরে যাও, হ্যাঁ, মেনশন করতে হবে। আর এটা সবসময় আপনি যে ফোল্ডারে কাজ করতেছেন ইন্ডেক্স, আমরা index.html এ কোড লিখতেছি না, তাহলে এই ইন্ডেক্স ফাইলটা যেখানে আছে সেটা হচ্ছে আমার প্রজেক্টের রুট ফোল্ডার। এই কথাটা প্রয়োজনে এখন নোট করে রাখেন, হ্যাঁ, এই কথাটা নোট করে রাখেন যে আমি যে ফাইলে কাজ করব, আমি যে ফাইলে আমি কাজ করতেছি index.html এ, আমি যে ফাইলে কাজ করি সেই ফাইলটা যেখানে আছে সেটা হচ্ছে আমার রুট ফোল্ডার। রুট মানে কি? মূল, আমরা মূল বলি না রুট, হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে আমার রুট ফোল্ডার, মানে মেইন পাথ, এটা আমার মেইন পাথ, ঠিক আছে? এটা একটু মনে রাখবেন, এটা আমাদের পরবর্তীতে খুব কাজে লাগবে। আচ্ছা, এবার আমরা ইমেজটা দেখাইলাম, আমরা এটা নিয়ে বেশি কথা বলবো না। এইভাবে আমরা ইমেজ ফোল্ডারিং করবো, আমরা কিভাবে স্ট্রাকচার করতে হয় এগুলো আস্তে আস্তে করে, মাত্র আমাদের দ্বিতীয় ক্লাস, হ্যাঁ, আরো অনেক দূর। আচ্ছা, তারপর এখন আমি একটা পি ট্যাগ নিলাম, ছোট্ট করে একটা পি ট্যাগ নিলাম। এটার মধ্যে এখন আমরা একটু সাব সুপ্রিম এগুলো একটু দেখবো, হ্যাঁ। এই যে এখানে চলে আসছে না, এটাকে আমি একটা কাজ করি, উপরে আমি কিছু মার্জিন প্যাডিং দিয়ে দিই হাতে হাতে, হ্যাঁ। এটাকে আমি একটু স্টাইল ব্যবহার করব, এই যে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করি না, অ্যাট্রিবিউট দেখাতে দেখাতে একটু স্টাইল করে ফেলি হালকা, হ্যাঁ। এই অ্যাট্রিবিউট এখানে আমরা যে বললাম না লজিক্যাল পার্টগুলো আমরা ইউজ করি প্রথম টেকটা শেষ হওয়ার আগে, এই লজিক্যাল পার্টগুলোর মধ্যে আছে কিছু আছে, অনেক রকম আছে। যেমন আমরা কয়টা দেখলাম এখানে বলুন তো? এস ট্যাগ মানে হাইপার রেফারেন্স দেখলাম একটা, টার্গেট দেখলাম দুইটা, তারপর হচ্ছে উইড দেখলাম তিনটা, হাইট দেখলাম চারটা, ঠিক আছে, সোর্স দেখলাম পাঁচটা, অল্টার দেখলাম, অলরেডি আমরা 6টা কিন্তু দেখে ফেলছি। এরকম আরো কয়েকটা আছে, খুব বেশি না আর, হ্যাঁ, বেশি ইউজ করতে হয় না। এভাবে আছে ক্লাস, হ্যাঁ, একটা আছে ক্লাস, তারপর আছে আইডি, এগুলো আমরা সিএসএস ইউজ করার জন্য ব্যবহার করব। ক্লাস, আইডি, তারপর আছে সরাসরি আমরা স্টাইল লিখতে পারি, ঠিক আছে, এখানে আমরা স্টাইল লিখতে পারি, স্টাইল লিখতে পারি, হ্যাঁ। আবার একটা আছে টাইটেল, টাইটেল দিলাম হাই। এখন আমরা এখানে যাই, সিএসএসটা দেই নেই, এই যে দেখেন এখানে, আচ্ছা, সিএসএস না দিয়ে আপনাদেরকে দেখানো যাচ্ছে না আর কি, আমি একটা পিন একটা H1 ট্যাগ দিই, তাহলে একটু বড় করে দেখানো যাবে, হ্যাঁ। H1 ট্যাগ, আর স্টাইলের মধ্যে আমি লিখে দেই মার্জিন অটো মার্জিন 50 পিক্সেল, চারপাশে 50 পিক্সেল দিলাম, আর এটার কালার দিলাম রেড, তারপর এতটুকু আপনাদের থাকুক, আপনারা যদি এটা দেখলেই হলো, হ্যাঁ। এই যে এটা এখানে দেখা যাচ্ছে, আমি যদি এটার উপরে এখন কার্সরটাকে আমি এটা বড় করি, হ্যাঁ, দেখেন এখানে আমি একটা টাইটেল দিয়ে আসছি, হ্যাঁ, এই যে দেখেন হাইটা চলে আসছে, হ্যাঁ। এরকম অনেক কিছুতে কার্সর নিলে আমরা কোনো সাজেশন দিতে চাই, হ্যাঁ, সেটা আমরা টাইটেল দিয়ে ইউজ করব, ঠিক আছে, সেটা আমরা টাইটেলের ভিতরে যেটা লিখি, যা লিখি এখানে, হ্যাঁ, তাই আসবে। এ হচ্ছে টাইটেল ট্যাগের কাজ। আমরা স্টাইল দেখলাম, হ্যাঁ, টাইটেল দেখলাম, আর স্টাইল একটা অ্যাট্রিবিউট, আমরা অ্যাট্রিবিউটটাই আজকে একটু ভালোভাবে দেখবো, হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা আরেকটা জিনিস দেখবো, একটা পি ট্যাগ নেই, হ্যাঁ, একটা পি ট্যাগের মধ্যে আমি লরেম 50 একটু বড় ওয়ার্ড নিচ্ছি, হ্যাঁ, নিয়ে আমি এই স্টাইলটাকে এখানে ইউজ করে দিচ্ছি, কপি করে এনে বসাই দিচ্ছি, এটার কালারটা আমি ব্লু দিতেছি, হ্যাঁ। আচ্ছা, এটার কালারটা আমি একটু কোডে লিখে দিচ্ছি, হ্যাঁ। এগুলো এই জায়গাটা এখন আপনাদেরকে বুঝতে হবে না, হ্যাঁ, শুধু জানেন যে এখানে আমি স্টাইল ব্যবহার করতে পারি অ্যাট্রিবিউট আকারে, স্টাইল একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে, এই অ্যাট্রিবিউট আকারে আমি আমার সিএসএস গুলো ইউজ করতে পারি, কিন্তু ভিতরে কি লিখলাম এটা অনেকে বুঝবেন না, আপনাদের বোঝার দরকার নেই, ঠিক আছে, আপনাদের এখন বোঝার দরকার নেই, আস্তে আস্তে করে খুব ভালো ভালো করে আপনারা করতে পারবেন, হ্যাঁ। তাহলে আমি এটার আউটপুটটা যদি দেখি, তাহলে আমার এখানে আছে পি ট্যাগ, এই যে
এই যে প্যারাগ্রাফটা, ঠিক আছে। এখন দেখেন এটাকে একটু বড় করে রাখি আমি, হ্যাঁ, আপনাদের দেখানোর জন্য। এখন কোনো কোনো সময় আপনার প্রয়োজন হইতে পারে যে আমার এই লেখাটা একটু বড় করে আসুক, বোল্ড হয়ে আসুক। একটা তো আমরা লেখা এমনিতে বড় করতে পারি S1 S2 S3 বা আমরা CSS দিয়ে, কিন্তু আমাদের মনে হতে পারে যে এখানে আমার লেখাটা একটু বোল্ড করা দরকার। এই জন্য HTML এর একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে বি ট্যাগ, ঠিক আছে, বোল্ড। এই ধরুন এখন যে লেখাটা এটার ভিতরে থাকবে এই লেখাটা একটু বোল্ড হয়ে আসবে, একটু বড় হয়ে আসবে, ঠিক আছে। এই যে এই পাশে, ঠিক আছে। আচ্ছা, আপাতত আমি আপনাদেরকে উদাহরণ দেখানোর জন্য উপরে যা আছে সবকিছুকে একটু কমেন্ট করে রাখি। আমরা এভাবে কমেন্ট করে দিতে পারি, হ্যাঁ। কমেন্ট করার জন্য আমরা যখন কোনো কিছুকে কমেন্ট করব তখন এটা ব্রাউজারে আর শো হবে না। এই কমেন্টটা আমরা এভাবে কিভাবে করতে পারি এখনই দেখাচ্ছি, হ্যাঁ। এই যে এই লেখাগুলো উপরে চলে গেছে, কারণ আমাকে অন্য কিছু উদাহরণ দেখাইতে হবে, বারবার ডিস্টার্ব হচ্ছিল। আমরা যখন কোনো কিছুকে কমেন্ট করব, হ্যাঁ, কমেন্ট করব, আমরা এইভাবে দিব। প্রথমে একটা স্মলার দেন, তারপর একটা এক্সক্লেমেটরি সাইন, দুইটা হাইফেন, ঠিক আছে। হাইফেন দিলে এটা অটোমেটিক ক্লোজ করে নেয়। এর মাঝখানে আপনি যা লেখেন এটা ব্রাউজারে শো হবে না, কিন্তু আমরা তো যা খুশি লিখবো না। আমরা কি লিখবো? আমরা লিখবো যে ধরুন কমেন্ট করে দিব যে এটা কি। এখানে আমি এখন উদাহরণ দেখাবো অ্যাট্রিবিউটের, তো আমি লিখবো অ্যাট্রিবিউট এক্সাম্পল। এভাবে আমরা যখন প্রজেক্ট করব আমরা প্রজেক্টের উপর দিয়ে প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা এরিয়াকে কমেন্ট করে দিব, কিন্তু খুব বেশি না, হ্যাঁ। আবার এত বেশি কমেন্ট করবো না যে কমেন্টে আমার একটা হিজিবিজি দেখা যায়, কিন্তু আমি মোটামুটি করে একটু ইন্ডিকেট করে রাখবো, হ্যাঁ। আবার ধরেন এখন আমার এই যে H1 ট্যাগটার মধ্যে আছে, হ্যাঁ, এটা এখানে আমার ব্রাউজারে শো করতেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা এই মুহূর্তে বা এই পর্যায়ে, ডেভেলপমেন্টের এই পর্যায়ে আমরা এটা দেখাবো না, বাট আমার পরবর্তীতে লাগবে এই কোডটা। অতএব আমরা এটাকেও কোড করে রাখতে পারি সেম, হ্যাঁ। আমি কি লিখবো? এই যে এক্সক্লেমেটরি সাইন, দুইটা হাইফেন, হ্যাঁ, এটা নিজে নিজে ক্লোজ হয়ে যায়। তো আমি শেষের অংশ যেটা ক্লোজিং অংশ এটাকে আমি এখানে এনে বসাই দিই। এখন দেখুন আমার H1 এর লেখাটা ওই যে কালার রেড যেটা, এটা হাইড হয়ে যাবে, এটা ব্রাউজার আর পড়বে না, ঠিক আছে। এটা ব্রাউজার আর পড়বে না। এরপর আমরা কমেন্ট খুলে দিতে পারি। যদি আবার মনে হয় যে না আমার এটা শো করানো দরকার, আমরা কমেন্টটা খুলে দিই, খুলে দিলেই আমার এটা এখানে রান করবে। তাহলে কমেন্টটা আমরা বুঝতে পারছি নাকি বুঝি নেই বলেন তো? আচ্ছা, এখন আমরা এই প্যারাগ্রাফের ভিতরে বোল্ড করাটা দেখলাম, ঠিক না? আমরা লেখা কিভাবে বোল্ড করতে পারি এটা দেখলাম। বি ট্যাগ, আরেকটা ট্যাগ আছে, এটাও সেম আউটপুট দেয়। আরেকটা ট্যাগ আছে, এটাও সেম আউটপুট দেয়। এটা আমরা যে কোনো এলিমেন্টের ভিতরে লিখতে পারি, বাইরে লিখতে পারি। এই যে একটা ওখান থেকে দেখাই, কয়েকটা ভিতর থেকে দেখাই। স্ট্রং ট্যাগ, স্ট্রং এর ভিতর যদি লিখি আই এম হিয়ার, হ্যাঁ, এখন আপনি দেখবেন ওই লেখাগুলো হচ্ছে এই লেখাটা একটু বড়। এই যে দেখেন আই এম হিয়ার, এই লেখাটা বড়, এটার মতো করে এই মাপে আছে। তাহলে আমি বোল্ডের জন্য বি ট্যাগ ইউজ করতে পারি অথবা স্ট্রং ট্যাগ ইউজ করতে পারি। সেম ভাবে আমি আরেকটা জিনিস ব্যবহার করতে পারি কি, ইটালিক ফর্মে। যে অনেক সময় আমাদের প্রয়োজন হয় কি যে আমরা এটাকে একটু ইটালিক, বাঁকা করে লেখা আসে না, হ্যাঁ, ইটালিক আনবো। এগুলো কিন্তু হিউম্যান রিডেবল, দেখলে বুঝবেন। স্ট্রং মানে স্ট্রং, এটা বুঝতে পারতেছি, হ্যাঁ। আবার বি, এখন বিটা কিন্তু ইউজ হয় বেশি, ঠিক আছে, বোল্ড। আবার ইটালিকের জন্য হচ্ছে আই ট্যাগ, আমি এটা ভিতরে দিচ্ছি, হ্যাঁ, আই ট্যাগ। এই আই ট্যাগের ভিতরে আপনি ইটালিক ফর আই, ঠিক আছে, আই ফর ইটালিক। আচ্ছা, এই যে দেখেন, এই যে এই লেখাটা এখন বাঁকা হয়ে যাবে। এই যে দেখেন এইটুক লেখা ইটালিক ফর্মে চলে গেছে, এতটুক লেখা। এটার অল্টারনেট আরেকটা ট্যাগ আছে, এরকম কিছু কিছু দুইটা তিনটা করে ট্যাগ থাকে যে সেম আউটপুট আসে। এটা হচ্ছে ইএম, হ্যাঁ, ইএম। এর ভিতরে আমি এই লেখাগুলোকে যদি লিখে দেই তাহলে দেখবেন সেম, এটাও আমাদের ইটালিক ফর্মে আসবে, ঠিক আছে, এটাও সেম ইটালিক ফর্মে আসবে। এই যে, তাহলে বুঝতে পারছি আমরা নাকি বুঝি নেই বলেন তো? কয়েকটা ট্যাগ দেখালাম, একটা হচ্ছে বোল্ড, একটা হচ্ছে ইটালিক, একটা হচ্ছে স্ট্রং, আর একটা হচ্ছে ইএম। এখানে আই এবং ইএম এই দুইটা হচ্ছে একই, আর এখানে বি এবং স্ট্রং মানে বোল্ড এবং স্ট্রং দুটো হচ্ছে একই। বুঝতে পারছেন নাকি বুঝি নেই বলেন তো? না বুঝলে কেউ একজন বলেন, আমি প্রয়োজন আবার বুঝাবো। আচ্ছা, তারপর আমরা এখন আরেকটা ট্যাগ দেখব। হ্যাঁ, লাস্ট মুহূর্তে আমরা ক্লাস শেষ করে দিব আপনাদের প্রথম অবস্থায়, এ তো আমি প্রেসার দিতে চাচ্ছি না।
এতগুলো ট্যাগ হয়তো আবার মনে রাখাটা একটু কষ্ট হবে, কিন্তু কষ্ট হবে না আপনারা যদি প্র্যাকটিস করেন, প্রত্যেকটা কোডকে 2-3 বার করে প্র্যাকটিস করে আউটপুটগুলো যখন নিজের হাতে দেখবেন, দেখবেন আপনারা সহজে ভুলবেন না। একটু প্র্যাকটিসটা করতে হবে, হ্যাঁ। আর আগামী ক্লাসে এগুলো সব প্র্যাকটিস আমাকে দেখাইতে হবে, হোমওয়ার্ক থাকবে এটাই, যে আপনারা আজকে যতগুলো ট্যাগ দেখাইছি প্রত্যেকটা ট্যাগকে 5 বার করে ইউজ করে 5টা ইমেজ শো করাতে হবে, 5টা H1, 5টা H2, 5টা H3, 5টা H4, 5টা H5, 5টা H6, তারপর পি ট্যাগ, এরপর হচ্ছে ছবিগুলোকে লিঙ্কেবল করা, ঠিক আছে, কোন একটা লেখাকে লিঙ্কেবল করা, এগুলো আমাকে দেখাইতে হবে, টাইটেল দেওয়া, এরপর হচ্ছে এই স্টাইলটা দেখাইতে হবে না, স্টাইল আপনাদেরকে এখন পারতে হবে না, ঠিক আছে, এগুলো দেখাইতে হবে। এবার এটাও আপনাদেরকে দেখাইতে হবে। আরেকটা জিনিস দেখাই, অনেক সময় আমাদের লেখা লাগে স্কোয়ার অথবা নিচে দিয়ে লেখা লাগে, যেমন লগের নিচে আমরা মানটা নিচে হয় না, 10 লগ 10, হ্যাঁ, লেখার নিচে হয়, আবার কোনো কিছু লেখা উপরে হয় স্কোয়ার আকারে। তো সেটা এখন আমরা একটু দেখবো, হ্যাঁ। ধরুন আমি পি ট্যাগের ভিতরে আমি লিখলাম যে এ স্কোয়ার লিখবো, এ স্কোয়ার লেখার জন্য আমি কি করবো, এখানে একটা ট্যাগ দিব সুপ্রিম, হ্যাঁ, এখানে একটা ট্যাগ দিব, নাম হচ্ছে সুপার স্ক্রিপ্ট বলে এটাকে, হ্যাঁ, সুপার স্ক্রিপ্ট, SUP সুপার, এখানে আমি 2 দিচ্ছি, হ্যাঁ, SUP এর ভিতরে 2 দিলাম, এখন আমার এই লেখাটা এর উপরে 2 হয়ে যাবে, এখানে আমি যা খুশি লিখতে পারি, যেটা লিখবো তার এই লেখাটুকু উপরে চলে যাবে, দেখেন এই লেখাটুকু আমার উপরে চলে যাবে, দেখেন যে এ স্কোয়ার হয়ে গেছে, হ্যাঁ, এ স্কোয়ার হয়ে গেছে। আবার এখানে আমি যা খুশি দিতে পারি, এখন আমার এর পরিবর্তে এখানে আমি মনে করেন যে লরেম 5 আমার ইচ্ছা আমি দিলাম, আবার এখানে আমি লিখতে পারি, হ্যাঁ, এখানে আমি যত খুশি দিতে পারি, এই যে লরেম ধরেন একটা অক্ষর দিলাম, বা আপনি লরেম এটাকে 3 দিয়ে দিলেন আপনার ইচ্ছে, হ্যাঁ, কিন্তু এটা যেটা উপরে যাও সেটা উপরে যাবে, যেটা নিচে আসে সেটা নিচে আসবে, এই যে দেখেন এটা উপরে ওইভাবে আসছে, মানে এটা জাস্ট সুপার, এটা উপরে থাকবে। এরকম ভাবে নিচে রাখার জন্য হচ্ছে সাব, হ্যাঁ, SUB সাবস্ক্রিপ্ট, ঠিক আছে, SUB। এখন ধরুন আমি লিখলাম, একটু প্রফেশনাল উদাহরণ দিই তাহলে একটু ভালো বুঝতে পারবেন, হ্যাঁ। এটা পি ট্যাগ দিলে পি ট্যাগের মধ্যে লিখলাম লগ, লগের আমাদের নিচে মান দিতে হয়, হ্যাঁ, সাব আমাদের লগ এই ধরেন 10 দিলাম, তাহলে কি হবে, আমাদের মানটা নিচে চলে আসবে, এই যে লগ 10, ঠিক আছে। বুঝতে পারছেন না বুঝেন নাই বলেন তো, কোডটা আবার দেখাই দিই, হ্যাঁ। একটা হচ্ছে সাব সুপার, আরেকটা হচ্ছে সাব, সাব এবং সুপার, এইটুকুই। তাহলে কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন, যে এই পার্টটা বুঝি নাই, বুঝতে পারছেন? আচ্ছা, এই যে কোডগুলো প্রত্যেকটা যতটা উদাহরণ দেখাইছি না, প্রত্যেকটা 5 বার করে প্র্যাকটিস করে আমাকে দেখাইবেন। হ্যাঁ হ্যাঁ, কোনটা কোনটা? ওইটা কমেন্ট কমেন্ট করলাম, এটা আউটপুটে আসবে না, এটা কমেন্ট করলাম, এই যে আমি লেখাগুলোকে এখন কমেন্ট থেকে সরাই দিব, এটাকে কেটে দিচ্ছি। আপনি যখন একটা লেখার ভিতরে ধরেন একটা HTML ফাইলে তো 2000-3000 লাইন হয়ে যায়, ঠিক না, অথবা 250 লাইন, 2000-3000 হয় না, ধরেন 250-300 লাইন এরকম হয়ে যায়, 300-400 লাইন, আপনি চাইলে 1000 লাইন লেখেন, আপনার অসুবিধা কি, রিকোয়ারমেন্ট অনুযায়ী তো হইতে পারে, ঠিক না। তো আপনি কোথায় কি লিখছেন এটা কিন্তু আপনার একটা সময় মনে থাকবে না, আপনি 2 মাস পরে এসে যখন কোড দেখবেন তখন আপনি বুঝতে পারবেন না। তো এরকম ভাবে এখন তো এই কোডগুলো তো হচ্ছে সরানো সিটানো কেমন, আমি একটু আপনাদেরকে উদাহরণ দেখাচ্ছি, মানে আমরা বেসিক লেভেলে শিখতেছি। তো একটা সময় যখন আমরা লেআউট ডিজাইন করব তখন কিন্তু এরকম সেকশন থাকবে, যে এটা হচ্ছে আমার উপরের ব্যানারের জন্য, স্লাইডারের জন্য, এটা হচ্ছে আমার মেনুর জন্য। তো এগুলোকে আমরা কি করব, এরকম কমেন্ট করে রাখবো, হ্যাঁ, যে এটা হচ্ছে মেনুর জন্য। তো এটাকে কমেন্ট আমরা কিভাবে করব, স্মলার দেন একটা এক্সক্লামেটরি সাইন দিয়ে আমরা 2টা হাইপেন দিব, তারপর এটা অটোমেটিক আমাকে সাজেশন করছে, আপনাদের এখানে করবে না। তারপর আবার 2টা হাইপেন দিয়ে আমি গ্রেটার দেন দিয়ে অফ করে দিব, এখানে লিখবো, ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, স্লাইডার সেকশন, তাহলে হবে কি, বা স্লাইডার সেকশন স্টার্ট, এইভাবে দেওয়াটা সবচেয়ে সুন্দর। আমি ধরে নিচ্ছি আমার এইটুকু স্লাইডারের জন্য কোড লেখা, হ্যাঁ, ধরে নিচ্ছি, যদি এটার না, কিন্তু আমরা যখন প্রজেক্ট করবো এরকম অংশ থাকবে না, তখন আমরা আবার এখানে নিচে এসে লিখে দেবো স্লাইডার সেকশন এন্ড, ঠিক আছে। এই কোড করে রাখলে হবে কি, আপনি যখন একটু কপি করে কেন, আপনি নতুন করে লেখেন, অসুবিধা নাই। এখন আমি তো আমার মানে কাজটাকে একটু সহজ করার জন্য আর কি
কপি করে নিয়ে গেছি। আপনি যেভাবে খুশি আপনি এখানে নতুন করে লেখেন। হ্যাঁ, এভাবে আমরা কি করব, আমাদের ফাইলকে কমেন্ট করে রাখবো। এখন যদি আপনি 2 বছর পরে এসে কোডটা ধরেন, আপনি কিন্তু বুঝতে পারবেন ও এখানে স্লাইডার, আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে মেনু, আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে আমার অ্যাবাউট আস সেকশন। আপনি পড়াটা দেখলে আপনি বুঝতে পারবেন। ব্যাপারটা বুঝতে পারছেন এবার কমেন্ট কেন লাগে? হ্যাঁ, আবার এমন হতে পারে আরেকটা উদাহরণ, যেমন আমি একটু আগে আপনাদেরকে এই সেটটা কমেন্ট করে দেখাইছি। কেন দেখাইছি? এই জন্য কমেন্ট করছি কারণ আমি চাইছি যে এইটুকু এখন আমি ব্রাউজারে শো না হোক। হ্যাঁ, এই অংশটুকু আমি কমেন্ট করে রাখছি। কমেন্ট করা মানেই হচ্ছে সোজা কথা, ব্রাউজার আমার এটাকে করবে না। ঠিক আছে, আমার ব্রাউজারে এটা আউটপুট দেখা যাবে না কমেন্ট করলে। ঠিক আছে, তো যাতে আমাদের এই লেখাটা, এটা দুইটা কাজে লাগে। এক হচ্ছে ধরেন আমি চাচ্ছি যে এই লেখাটা আপাতত আমি শো করাবো না, কিন্তু থাকুক, তাহলে আমি এটাকে কমেন্ট করে রাখবো। কমেন্ট করে রাখলে হবে কি, আমার ব্রাউজারে আউটপুট দেখা যাবে না। পরবর্তীতে আমি এসে এটাকে আনকমেন্ট করে দিলাম, আমার এটা ব্রাউজারে শো হলো। এইগুলো একটা পারপাস। আরেকটা পারপাস কি, এই যে এইটা, যে আমার কোডগুলোকে একটু মার্ক করে রাখা, যে কোথায় কি লেখা, ডকুমেন্টেশন বলতে পারেন। যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডের তারা তো ডকুমেন্টেশন সম্পর্কে জানার কথা। এটাও ধরেন এক টাইপের ডকুমেন্টেশন। হ্যাঁ, যদি এটাকে প্রপার ডকুমেন্টেশন বলে না। হ্যাঁ, আমি একটু নোট করে রাখলাম জিনিসটাকে, যে কোথায় কি লেখা, যাতে আমি 2 বছর 5 বছর পরে আসলো কোডটা দেখলে আমি বুঝতে পারি যে এখানে এই কোডগুলো রাখা আছে। ঠিক আছে, যদি এটা স্লাইডার সেকশন না দিয়ে রাখলাম আর কি, আমি উদাহরণ দিলাম আর কি। আর কনফিউশন আছে এটা নিয়ে, কমেন্ট নিয়ে? আচ্ছা, তাহলে আমাদের ক্লাস আজকে এইটুকু পর্যন্তই। হ্যাঁ, আমি আজকে